আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। তোমাদের সাথে সন্ধি নিয়ে কথা বলবো তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের। তো চলো আমরা সন্ধি নিয়ে শুরু করি। সন্ধি থেকে বিগত বছরে কেমন প্রশ্ন আসছে একটু এখানে চোখ বড় বড় করে তাকাও। দেখো, দেখলেই বুঝতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানবিকে প্রশ্ন আসছে হচ্ছে 6 বার, যদিও এটা 10 বছরের পরিসংখ্যান, পেছনের দিকে গেলে সেটা আরো বাড়বে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 27 বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 বার, জাহাঙ্গীরনগরে 2 বার এবং জিএসটি তে 2 বার। জিএসটি হয়েছেই তো আর খুব বেশি দিন হয় নাই, তাই না? তো প্রশ্নের মেলা, সার্বিকভাবে তোমরা বুঝতে পারতেছো অনেক ইম্পর্টেন্ট টপিক এটা, এবং 3 স্টার দেওয়া। ওকে, এখন কথা হচ্ছে সন্ধি আমরা পড়বো কিভাবে। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সন্ধি বেশিরভাগ স্টুডেন্ট বোঝে না। না বোঝার কারণ হচ্ছে তারা রুলটার প্রতি অনেক গুরুত্ব দেয়। তারা রুল মুখস্থ করে ফেলতে চায় এবং মনে করে এটা দিয়ে তার সবকিছু কাভার হবে। আর এটাকে সে আঁকড়ায় ধরে, আর আঁকড়ায় ধরার পরে রুল তার সাথে বিট্রে করে, বড় ধরনের বিশ্বাসঘাতকতা করে, এবং আলটিমেটলি যেটা আউটকাম সেটা খুব একটা আশানুরূপ হয় না। এজন্য আমি নর্মালি কখনোই স্টুডেন্টদেরকে কি করি না, রুল পড়তে বলি না। আমি তাকে বলি যে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি বেশি বেশি এক্সাম্পল পড়বা। সন্ধি ভালো করার উপায়টা কি ভাই, তোমাদেরকে 2-3 মিনিটে বলে দেব। এবং সন্ধির প্রশ্নগুলো কোথা থেকে বেশি আসার সম্ভাবনা থাকে বা আসছে, এবং কোন কোন জায়গায় তুমি দেখবা কঠিন জায়গাগুলো কি, সেটা তোমাদেরকে একটু চিনাই দেবো। দিয়ে তারপরে শুরু করবো। সন্ধি থেকে তোমরা 2টা লেকচার পাবা আজকে। এটা হচ্ছে যেটা এখন ভাই এখন কথা বলতেছি, এটা হচ্ছে পার্ট 1 বলতে পারো, পরে একটা পার্ট পাবা। দেখো, সন্ধির ক্ষেত্রে যদি বলো যে ভাইয়া আমি নিয়ম আর হচ্ছে উদাহরণ কোনটাকে কতটুকু গুরুত্ব দিব, নিয়মকে তুমি গুরুত্ব দিবা হচ্ছে 20%, আর উদাহরণকে গুরুত্ব দিবা হচ্ছে 80%। তোমার নিয়ম লাগবে না আমি একবারও বলি নাই, কিন্তু আমি বলছি তোমার মেথডে ভুল আছে। তুমি নিয়ম দিয়ে এক্সাম্পলে যেতে চাও, এটা ঠিক না। তুমি এক্সাম্পল থেকে নিয়মে আসবা। নিয়ম লাগবে, নিয়ম বাদ দেওয়া যাবে না। আবার ভাইকে আবার উল্টা বুঝো না, নিয়ম লাগবে, তবে তোমার মেথডিক্যাল জায়গাটাকে আরেকটু কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করা লাগবে। তোমরা যেটা করো, তোমরা নিয়ম থেকে উদাহরণে যাও না, এটা করা যাবে না। তোমরা এই উদাহরণ থেকে কি করবা, রুলসে আসবা। কেন বললাম এই কথাটা? এখন তুমি যখন স্বরসন্ধি পড়তে যাবা, স্বরসন্ধি পড়ার সময় প্রথম নিয়মে তুমি যা পড়বা হচ্ছে এইভাবে, আমি দেখাই। তুমি বলবা এই অ যোগ অ থাকলে সমান সমান আ হয়। তারপরে আবার পড়বা, যদি শুরুতে অ থাকে তারপরেও আ থাকে, সমান সমান কি হয়, আ হয়। তারপরে তুমি আবার পড়বা, শুরুতে যদি আ থাকে তারপরে যদি অ থাকে, আলটিমেটলি কি হয়, আ হয়। তারপর তুমি আবার শেষে যে পড়বা, দুপাশেই যদি কি থাকে, আ ধ্বনি থাকে, তো আলটিমেটলি আ হয়। এটা কোনো পড়ার সিস্টেমের মধ্যেই পড়ে না। ইটস নট এ সিস্টেম এট অল। কোনোভাবেই এটা সিস্টেম না। তুমি সন্ধি পড়তে আসছো, তুমি অ আ এসব যোগ বিয়োগ করতে আসো না এখানে। তুমি এখান থেকে এটা বুঝবা যে দুপাশেই যদি স্বরধ্বনি থাকে আলটিমেটলি স্বরসন্ধি হয়, আর দুপাশের কোনো এক পাশে যদি ব্যঞ্জন ধ্বনি আসে সেটা ব্যঞ্জন সন্ধি হয়। এর জন্য আমরা শিখছি স্বরে স্বরে কেবল স্বরসন্ধি, আর স্বরব্যঞ্জন হোক, ব্যঞ্জন ব্যঞ্জন হোক, ব্যঞ্জন স্বর হোক, অর্থাৎ দুপাশের কোনো এক পাশে ব্যঞ্জন ধ্বনি ঢুকলে সেটা ব্যঞ্জন সন্ধি হয়। এখান থেকে এটুকুই তোমার ফাইন্ডিংস হতে পারে আলটিমেটলি। কারণ তুমি যদি আয়সা একটা রুলকে এইভাবে মনে করো, এটা হচ্ছে 1 নম্বর রুল, এটাতে তুমি এই কাহিনী করছো, এই কাহিনী করার দরকারই নাই। তুমি উদাহরণে যাও, দেখো তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি এখানে পড়ছো আ যোগ আ সমান সমান আ, এটা তোমার বলতে কে বললো? তুমি এটাকে এইভাবে পড়ো। তুমি এখানে দেখো কি হয়েছে, কারা আর হচ্ছে আগার, তাহলে সমান সমান কি, কারাগার, হয়েই তো গেল। তুমি এখানে এসে পড়ো যে এই হচ্ছে গিয়ে কথা আর হচ্ছে তোমার অমৃত, তাহলে কি হইলো, হইলো হচ্ছে কথামৃত। তুমি এখানে এসে দেখো অযোগ আ, হ্যাঁ, তুমি এখানে এসে পড়ো হচ্ছে হিম, আর পড়ো হচ্ছে আলয়, তাহলে কি হইলো, হইলো হচ্ছে হিমালয়। তুমি এখানে পড়ছো অযোগ, আচ্ছা তুমি এখানে এসে পড়ো হচ্ছে হিম, আর পড়ো হচ্ছে অচল, সমান সমান কি হয়ে যাবে, সমান সমান হবে হচ্ছে হিমাচল। এখন এই কাহিনীটা আমি তোমার কেন বললাম যে এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না, তুমি এই এই মুখস্থ করার কোনো সিস্টেম না, কেন বলেছি, আসো আমি আমার কথা তোমাকে ব্যাখ্যা করে দিই। তুমি যখন দেখবা কারা যোগ আগার, আমরা পড়েছি যে সন্ধি মানে কি, সন্ধি হচ্ছে সন্নিহিত দুটি ধ্বনির মিলন। সন্নিহিত মানে কি, পাশাপাশি, পাশাপাশি থাকা লাগবে। অর্থাৎ তুমি এ পাশের ধ্বনির সাথে নিয়ে ওই পাশের ধ্বনি মিলাইতে পারবা না। কারণ দুইটা শব্দ দেখো, একটা কারা আর একটা আগার, তো পাশাপাশি কোন ধ্বনিগুলো, কারা শব্দের শেষে যেটা আছে মানে আ ধ্বনিটা,
আর ওপাশ থেকে পাশাপাশি আনতে গেলে প্লাস এখান থেকে আ ধ্বনির এই আটা। আমার কথা কি বুঝছো? দুটি সন্নিহিত ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্নিহিত মানে পাশাপাশি হওয়া লাগবে। একটা ধ্বনি এখানে, একটা ধ্বনি ওই পাশ থেকে আয় না, জোর করে উল্টা দিক থেকে না। দুটো ধ্বনি যদি পাশাপাশি অবস্থান করে তখন তুমি সেটার মিলন ঘটায় একটা নতুন সহজবোধ্য ভাবে শব্দটাকে রূপান্তর করে দিবা। শব্দটার ফরম্যাটটা একটু ইজি হবে, শব্দটা একটু ছোট হয়ে আসবে, উচ্চারণ করতে তোমার সুবিধা হবে। সন্ধির উদ্দেশ্য এটাই। সন্ধি নিয়ে তো কাপ যাবে এই কারণেই, কারণ অনেকগুলো শব্দ আছে তুমি উচ্চারণ করার সময় অনেক কঠিন লাগে, এগুলোকে সহজ করে ফেলা হচ্ছে সন্ধির টার্গেট। ইনফ্যাক্ট ভাই তোমাদের কোন ক্লাস আলোচনা করেছি কিনা আমি জানি না, যে সন্ধি আর সমাস, আমরা যে বলি যে সমাস নতুন শব্দ গঠন করার উপায়, সন্ধি নতুন শব্দ গঠন করার উপায়, কথাটা ভুল। কারণ সন্ধি নতুন শব্দ গঠন করার উপায় না। এটা নিয়ে আজকে তোমাদের কথা বলে দেবো কেন, সেই জায়গাগুলো আজকে জানতে পারবা। সন্ধি কেবল অন্য শব্দকে সহজ করে, নতুন ভাবে কোনো শব্দ তৈরি করে না। খুব সীমিত ক্ষেত্রে কিছু কিছু কাজ করতে পারে, বাট ইটস নট এ কমপ্লিট ওয়ে। সেটা যদি কমপ্লিট না হয়, একটা মানুষ যদি কমপ্লিট না হয়, আমরা তাকে প্রতিবন্ধী বলি, ঠিক না? আর সব দিক থেকে সে যদি ঠিক থাকে আমরা বলি ঠিক আছে, সে ফিট। তো সন্ধি মনে করো যে 1 to 2% কোনো কোনো ক্ষেত্রে, এই খুব সামান্য কিছু ক্ষেত্রে শব্দ সাধন করে ফেলতে পারে, কিন্তু এটা কোনো কমপ্লিট প্রসেস না। সমাস উপসর্গ প্রত্যয়ের মতো কমপ্লিট ফিগার না। এই জন্য সন্ধি নতুন শব্দ তৈরির মাধ্যম নয়। সন্ধি কেবল অন্যদেরকে সহায়তা করে, কখনো প্রত্যয়কে সহায়তা করে, কখনো সমাসকে সহায়তা করে। উপসর্গকে খুব একটা সহায়তা করে না, কিন্তু প্রত্যয়কে করে, এবং তোমার হচ্ছে সমাসকে তো অহরহই করে। কিভাবে? খুব কঠিন লাগছে কথাগুলো, আমি সব ক্লিয়ার করে দেবো, ব্যাখ্যা করে দেবো। দেখো, কারা যোগ আগার, কারাগার, তাহলে কারার শেষ ধ্বনিটা হচ্ছে আ, আগারের শুরুর ধ্বনিটা হচ্ছে আ। এই হলো সন্নিহিত ধ্বনি। অর্থাৎ দুটো শব্দ আলাদা আলাদা হবে, প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দটার শুরুর ধ্বনি, এই দুইটা ধ্বনিকে তুমি কি বলতে পারবা? সন্নিহিত বলতে পারবা। তাহলে আলটিমেটলি এখানে ঘটছে কি দেখো তো, কারা যোগ আগার, কারাগার। তো কারাগার বললে এই যে একটা আ হয়েছে, আমি যে বলছিলাম ওই যে এখানে তুমি পড়ে আসছো আ যোগ আ তারপরে আ, তো তুমি ওইটা পড়ার দরকার কি, তুমি এটা পড়ো, কারা যোগ আগার, কারাগার। তাহলে কি হয়েছে এখানে? ও আচ্ছা, এ পাশের আ ওই পাশের আ দুটো মিলে নতুন আ। এখানে তো ও আর আর হিসাব। ধরো তুমি যদি এরকম করে পড়ো যে শুভ যোগ ইচ্ছা, একেবারে তোমরা ক্লাস 6 এই উদাহরণগুলো পড়ছো, তারপরে পড়ছো হচ্ছে শুভেচ্ছা। আমি জানি যে সন্ধি যে শব্দগুলো দিয়ে শুরু হয়, সন্ধির পাঠ তুমি যেখান থেকে স্টার্ট করো এটা হচ্ছে এই শব্দগুলো, তাই না? তো শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। তো এখানে সন্নিহিত ধ্বনি কোনগুলো? শুভ, শেষে আছে হচ্ছে অ। মনে রাখবা, যদি ব্যঞ্জনের সাথে অ নীলিন হিসাবে থাকে তখন তুমি নিতে পারবা, যদি না থাকে সেটা আর ধরা যাবে না। অথবা যদি এখানে হসন্ত দেওয়া থাকে তখন আর ধরা যাবে না। তাহলে শুভ অ, তারপরে ইচ্ছা, ইচ্ছার সাথে আছে কি ই। আচ্ছা, এখানে কি ঘটছে দেখো তো, শুভেচ্ছা, এখানে ছিল শুভ, এখানে ছিল ইচ্ছা, মিলে হয়েছে শুভেচ্ছা। তাহলে এটা এতে রূপান্তরিত হয়েছে। মানে সন্ধির নিয়মে আমরা একটা সিস্টেম পাই, সেটা কি, অর সাথে ই আসলে উভয় মিলে এ হয়। এখন তুমি যদি শুরুতে পড়া শুরু করো সন্ধিতে অ যোগ ই সমান সমান এ, এই কথার আগাও নাই মাথাও নেই। আগে তোমাকে বাস্তবতা দেখতে হবে, শব্দটা হয়েছে এটা বুঝতে হবে, বোঝার পরে তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে সিস্টেমে আগাইতে হবে, তোমাকে সিস্টেমে হাঁটতে হবে। আমি কি বোঝাতে পারছি কথাটা? সো সিস্টেম এটাই। সিস্টেম হলো সন্নিহিত ধ্বনি মিলে একটা নতুন ধ্বনিতে রূপান্তরিত হবে। দ্যাটস অল। এখন আসো পরের অংশ নিয়ে যদি কথা বলি। পরের অংশ নিয়ে যদি কথা বলি, একটু মনোযোগ দিও। তাহলে কারাযোগ আগার, কারাগার আমরা এটা বুঝলাম। এরপরে এখানে এসে দেখো কথা যোগ অমৃত, কথামৃত। এখন দেখো কথা, কথা বললে তুমি এখানে কি পাচ্ছ? এখানে পাচ্ছ আ। অমৃত বলে এখানে পাচ্ছ হচ্ছে অ। তাহলে কথা আ, অমৃতের অ, উভয় মিলে হয়েছে কথামৃত। তাহলে আলটিমেটলি কি পাইছো? তুমি আ পাইছো। ভাইয়া যে তোমাকে বলছি সিস্টেম এখানে আর পরে অ হইলে আ হয়, ওইটা বোঝা সহজ না এটা বোঝা সহজ? এখানে এটা বোঝা সহজ। এবং এপাশেও দেখো হিমযোগ আলো, হিমালয়, মানে হিম উচ্চারণ যেহেতু মন নিচে হসন্ত নাই, অনীলিন ভাবে আছে, নীলিন ভাবে আছে মানে ম অ মিশে আছে। তো হিমযোগ আলো, হিমালয়, তাহলে এখানে হিম তার সাথে আছে হচ্ছে অ, আর আলোয় সন্নিহিত ধ্বনি হচ্ছে আ, সমান সমান হিমালয় বললে এটা হচ্ছে আ। এরপরে উপরে হিমযোগ অচল, হিমাচল। তোমরা আবার অনেকে হিমালয়ের মতো করে হিমাচলের সন্ধি করতে চাইবা, হতে পারে। আর আমি প্রচুর স্টুডেন্টকে দেখছি এই ভুলটা করে, যে আমি যদি বলি হিমালয়ের সন্ধি কি কর, হুড়মুড় করে লেখে হিমযোগ আলয়। আচ্ছা, তাহলে এবার বল হিমাচলের সন্ধি কি, লেখ। তারপরে আবার লিখে হিমযোগ আচল। এখন আচল যে শব্দটা আমরা উচ্চারণ করি, যদি তুমি আঁচলের বানানটা এরকম করো, আঁচল, সেক্ষেত্রে শাড়ির আঁচল বা শাড়ির একটা অংশ হিসাবে এটাকে বিবেচনা করা যেতে পারে। এটা অঞ্চল থেকে এখন আঁচলে রূপান্তর হয়েছে, আমরা বাগর্থের মধ্যে পড়ছি।
কিন্তু হিমাচল লেখার সময় যে আঁচলটা তারা লিখে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তারা এই আঁচলটা এইভাবে লিখে। তো এই আঁচলের কোনো অর্থ নাই, এটা ভুল। এই বানানে কোনো শব্দ ডিকশনারিতে পাওয়া যায় না, অর্থবোধক কোনো শব্দ নাই। বাংলাদেশে একটা মোটাসোটা নায়িকা ছিল, খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়, এরকম নামের। আমি জানি না তার নামে সে চন্দ্রবিন্দু ইউজ করতো কিনা। তো নায়িকা দিয়ে তো সন্ধি বিচ্ছেদ হয় না, ঠিক না? তো এখন আসো, হিমযোগ অচল হবে, এটা অচল, অচল, এটা নট আচল। তাহলে অচলের এখানে অ, হিমর হচ্ছে অ, তো দুইটা অ মিললে আলটিমেটলি কি হবে? আ হবে। এখন কথা হচ্ছে অচল কেন হবে? অচল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, অচল মানে পাহাড়। তো হিমাচল শব্দের অর্থ হচ্ছে হিমের পাহাড়, বরফের পাহাড়। ভারতে একটা এলাকা আছে, নাম হচ্ছে হিমাচল প্রদেশ। তোমরা শুনছো কিনা আমি জানি না। হিমাচল প্রদেশ, ওই যে তোমার হচ্ছে জম্মু কাশ্মীর যে এলাকায়, ওইখানে সিমলা, মানালি, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশটা ঠান্ডা এরিয়া, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি এই অচলের অর্থটা কি বুঝতে পারছি? এটা অচল কেন হয়েছে, কেন এটা আচল হবে না? বুঝছো? এখান থেকে আরেকটা ফাইন্ডিংস আছে আমাদের, সেটা কি? সেটা হলো এই, সন্ধি তোমার কখনোই ভুল হবে না যদি তুমি শব্দের অর্থ বুঝে বুঝে করতে পারো। সন্ধি তোমার কখনোই ভুল হবে না যদি তুমি শব্দের অর্থ বুঝে করতে পারো। বুঝতে পারো নাই? হিমালয় শব্দের অর্থ বরফের বাড়ি, তাহলে এখানে হিম আর আলয় আছে, আলয় মানে বাড়ি। ঠিক হিমাচল শব্দের অর্থ বরফের পাহাড়, তো পাহাড় শব্দের সমার্থক শব্দ অচল, অচল পাহাড়। তারপরে ভূধর, শৈল, তারপরে হচ্ছে তোমার অদ্রি, নগ, নাগ না কিন্তু নগ, ন দন্তন্য গরুর গ, নগ। এগুলো পাহাড় শব্দের সমার্থক শব্দ। অচল মানে যে চলে না, নড়ে না। তো পাহাড় তো চলে না, নড়ে না, দাঁড়ায় থাকে। আল্লাহ বলেছেন কোরআনে যে আল্লাহ পাহাড় সমূহকে সৃষ্টি করেছেন পৃথিবীকে ব্যালেন্স করার জন্য, সেটার আবার বিশাল সাইন্টিফিক ব্যাখ্যা আছে। যাই হোক, কাহিনী কি বুঝছো? তাহলে সন্ধি যখন পড়বা, কেন তোমাদেরকে ভাইয়া রুলস কম পড়তে বলছি, উদাহরণ বেশি পড়তে বলছি, আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছে। তুমি যখন উদাহরণে জোর দিবা, রুলস তোমার কাছে অটো ধরা দিবে। তুমি ভুল করো, তুমি আগে রুলসে পড়ে যাও, তারপরে উদাহরণ নিয়ে খেলামেলা করো। আর রুল মনে রাখতে চাও, এটা ভুল করার দরকার নেই, উদাহরণগুলো বারবার পড়ে চলে যাও একবার। 9-10 এর মাধ্যমিকের যে বইটা আছে, মনির চৌধুরীর পুরাতন ব্যাকরণ, এখান থেকে পড়বা শুনতি, হ্যাঁ? মুনির চৌধুরী এবং মুফাজ্জল হায়দার চৌধুরীর পিডিএফ আছে, চাইলে তুমি পিডিএফ নামায় নিয়েও পড়তে পারো। আর বাজার থেকে যদি রক্ত মাংসের বই কিনতে পারো তাইলেও ভালো, কোনো অসুবিধা নাই। মুনির চৌধুরীর মাধ্যমিক ব্যাকরণ, যেটা আগে ছিল, ঠিক আছে, পুরাতন ব্যাকরণ আমরা বলি, ওই বইটা পড়বা। ওখানে সন্ধি খুব সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে পড়বা। ক্লিয়ার? তাহলে আমি সন্ধির ব্যাপারে 2-3টা কথা এখন পর্যন্ত বলছি তোমাকে, ভাইটাল এক। রুলস থেকে এক্সাম্পলে যাবা না, এক্সাম্পল থেকে রুলসে যাবা। এক্সাম্পল পড়বা, আর কি বলে, রুলস পড়বা, বাদ দিও না। তবে উদাহরণ পড়ার চেষ্টা করবা, উদাহরণ বোঝার চেষ্টা করবা, তারপরে তুমি নিয়ম নিয়ে কথা বলবা। এটা 1 নম্বর। 2, শব্দটা কিভাবে গঠিত হইলো, এই শব্দের অন্তর্নিহিত অর্থ কি সেটা বুঝতে চেষ্টা করবা। যদি তুমি বাংলা টু বাংলা ডিকশনারি পাশে নিয়ে মুনির চৌধুরীর এই বই থেকে সন্ধির চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ো, শব্দগুলোর অর্থ বুঝে বুঝে। ধরো তুমি এক জায়গায় পড়তে পড়তে গিয়ে দেখলা এক জায়গায় লেখা আছে পূর্ণেন্দু, ঠিক আছে? এখন পূর্ণেন্দু সন্ধি বিচ্ছেদে দেখবা এক জায়গায় আছে, এক্সাম্পল গুলো ভাঙার পরে নিচে অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে একসাথে। ওই উদাহরণে দেওয়া আছে পূর্ণেন্দু। এখন তুমি আটকাইছো, পূর্ণেন্দু মানে কি? পূর্ণেন্দু মানে কি বুঝতেছো না? আচ্ছা, যদি তুমি উপরের রুলস দিয়ে ব্যাখ্যা করে বের করে ফেলতে পারো যে এখানে পূর্ণেন্দু, উপরের এক্সাম্পল অনুযায়ী তুমি যদি দেখো একটা পূর্ণ আর একটা ইন্দু, আচ্ছা বুঝলাম পূর্ণ ইন্দু, তাহলে ইন্দু মানে কি? এখানে এসে তুমি আটকেতে পারো, হয়তোবা হতে পারে তুমি উপাসে ভেঙে ফেলাইছো, কিন্তু ইন্দুতে এসে আটকাবা। আচ্ছা, এখন তুমি ডিকশনারি ঘাটবা, ঘাটলে যখন আলটিমেটলি দেখবা যে ইন্দু মানে হচ্ছে গিয়ে চাঁদ, তাহলে এবার পূর্ণেন্দু কথার অর্থ কি দাঁড়াইলো? পূর্ণ চাঁদ মানে পূর্ণিমার চাঁদ। বুঝতে পারছো? সোহাগ চাঁদ যেটা আর কি, হ্যাঁ। চন্দ্র মাসের 13-14তম দিনের যে চাঁদ হয়, মাগরিবের পরপরই আকাশে ওঠে এবং অলমোস্ট শেষ রাত পর্যন্ত স্থায়ী হয়, এবং চাঁদের আলোটা, জ্যোৎস্নাটা খুব উজ্জ্বল হয়। আমরা নর্মালি বলি যে শরতের আকাশ সব থেকে বেশি উজ্জ্বল হয়, শরতের আকাশ থাকে সাদা, আর শরতের সময় যখন জ্যোৎস্না হয় সেটা খুব দারুণ হয়। মনে রাখবা, সারা বছরের মধ্যে সব থেকে ফাইনেস্ট মুনলিট নাইট হচ্ছে শরতে। কারণ শরৎ কোন মাসে? শরৎ হচ্ছে ভাদ্র মাস, আশ্বিন মাস, ওই সময়টা শ্রাবণ মাসের পরে। মানে ইংরেজি না বললে তার বুঝবা না। এখন কি মাস? এখন জুলাই, এটা বর্ষাকাল। এরপর জুলাই পরে কি অগাস্ট, সেপ্টেম্বর, শেষ অগাস্ট আর মধ্য সেপ্টেম্বরের যে সময়টা, এই সময়ে যে পূর্ণিমাটা হবে, দ্য ফাইনেস্ট মুনলিট নাইট, বুঝছো?
তো ওই সময়ে ধরো সারা বছরই পূর্ণচাঁদকে পূর্ণেন্দু বলে, আর শরতের পূর্ণেন্দু সব থেকে বেশি সুন্দর হয়। এখন তুমি যদি এগুলো বুঝতে পারো, তোমার কেউ আটকাতে পারবে? সন্ধিতে তোমার কিচ্ছু করতে পারবে না কোনোভাবে প্রশ্ন করে। তুমি যদি বুঝতে পারো যে দেবালয়, দেবালয় শব্দের অর্থ হচ্ছে দেবতার বাড়ি। আচ্ছা, আলয় মানে যদি বাড়ি হয় তাহলে ভেঙে দিতে পারবা, এখানে দেব আছে আর একটা আলয় আছে, মামলা ডিসমিস। কারণ তুমি দেবালয় মানে বুঝতেছো না, তুমি সন্ধি পরে কিচ্ছু করতে পারবে না। পড়তে পারবা, ঘাম ফেলাতে পারবা, কিন্তু আলটিমেটলি যে আউটকামটা আসবে এটা খুব বেশি হবে না, এটা শূন্য হইতে পারে। কারণ পরীক্ষায় যে শব্দগুলো আসবে খুব সহজ শব্দ আসবে না, একটু প্যাচ গোছাস ওই শব্দগুলো আসে। তোমরা সন্ধিকে সহজ মনে করো, এই জন্য সহজ জায়গা থেকে প্রশ্নটা একটু কঠিন করে করে টিচাররা। কথা কি বুঝতে পারছো? এই জন্য তোমাকে আগে বুঝতে হবে এটা দিয়ে বোঝাচ্ছে কি। যদি অর্থ বুঝতে পারো তাহলে তোমাকে কোনো দিক থেকে প্রশ্ন করে আটকাতে পারবে না। আর অর্থ বুঝতে পারো নাই তাহলে শেষ। তুমি দেখলা যে সদানন্দ, তাহলে সদানন্দ মানে কি? সদা আনন্দ, কথাটা এরকম না? সদা যিনি আনন্দে থাকেন তিনি সদানন্দ, দ্যাটস অল। তাহলে তুমি এখানে ভেঙে দিবা সদা যোগ আনন্দ, এটার নাম হলো সদা আনন্দ। যিনি সবসময় আনন্দ থাকেন, চিল, অলওয়েজ যে চিল অবস্থায় থাকে তাকে বলা হয় সদানন্দ। যদিও এখনকার এই মানে কি বলে, একবিংশ শতাব্দীর 2024 সালে আইসা সবসময় চিল থাকে এমন মানুষ পাওয়া কঠিন। কোনো না কোনো কারণে তাকে ডিপ্রেশন বা কষ্ট জেগে ধরবেই। একটা সময় হয়তো ছিল যখন মানুষের জীবনে এত জটিলতা ছিল না, কাজ করো, খাও, ঘুমাও, গান গাও, এই টাইপের একটা লাইফ ছিল, হতে পারে সেটা সদানন্দের টাইম। এখন সদানন্দের মানুষ কম। আবার দেখবা 19 এর বইতে এটাকে ব্যঞ্জন করছে, তখন আবার লিখছে সৎ যোগ আনন্দ, দুই ভাবে হয় এটা, তবে এটা বেশি কারেক্ট। সদা যিনি আনন্দ থাকেন, ব্যঞ্জনে একটু কম কারেক্ট, স্বরে করলে বেশি কারেক্ট, সদা যোগ আনন্দ, আযোগা সদানন্দ। এই গেল 2 নম্বর প্রসেস। এবার 3 নম্বর প্রসেস, সন্ধি আর সমাসের সম্পর্ক কি? সন্ধির সাথে সমাস কিভাবে কোলাবোরেট করে, একে অপরে কিভাবে সাহায্যকারী হয়, বিশেষত সন্ধি কি করে সমাসের সাহায্যকারী হয়। একটু মনোযোগ দিবা। এ, ভাই তোমাকে জাস্ট 1-2 মিনিট বুঝাই দিচ্ছি। দেখো, আমি প্রথমত বললাম যে সন্ধির চ্যাপ্টারে পড়লেই দেখবো ওখানে লেখাই আছে যে সন্ধি শব্দকে শ্রুতি মধুর করে, শুনতে ভালো লাগে এমন বানায়, এবং উচ্চারণটাকে সহজ করে দেয়। উচ্চারণ যদি কঠিন থাকে ওই জায়গায় সন্ধিকরণের মাধ্যমে আমরা সেটাকে কি করে ফেলি, এটাকে সহজ করে ফেলি। তাহলে এখানে মূল যে কথা, যেটা মোটো, সেটা হলো এটা যে সন্ধি উচ্চারণকে সহজ করে। সন্ধি উচ্চারণকে কি করে? সহজ করে, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা মোটো সেটা হচ্ছে এই, সন্ধি সমাসকে সাহায্য করে, এটা মাথায় রেখো। সন্ধি সমাসকে কি করে সাহায্য করে দেখো। এই হলো সিংহ, আমি তোমাদের মনে হয় কোনটা মাস্টার ক্লাসে দেখাইছি, আমার মনে নাই না অন্য কাকে কোন ব্যাচে দেখাইছি, তাই দেখাই দিচ্ছি। সিংহ চিহ্নিত আসন সমান সমান হচ্ছে সিংহাসন। আচ্ছা, তুমি এটা জানো। তারপরে ধরো সদা যিনি আনন্দে থাকেন তাকে তুমি লিখতেছো হচ্ছে সদানন্দ। আচ্ছা, তারপরে ধরো নব বা নতুন, অন্য উপলক্ষে যে উৎসব, আহারে এখন আর এগুলো হয় না, আমরা ছোটবেলায় দেখেছি এগুলো, সেটাকে বলা হয় নবান্ন। এখন কাম টু দ্য পয়েন্ট, মনোযোগ দিবা। আমি আবারও বলিনি যে এটা কঠিন, কোথায় পামটাম দিব না, যেটা কঠিন সেটা কঠিন, তোমাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, এটা এমনি বুঝবা না। দেখো, সমাসের সেন্সে সমাসের মাস্টার ক্লাস গুলো আসতেছে সামনে, আমি সিরিয়ালে যাচ্ছি, বুঝছো, পাবা। সমাসের সেন্সে আমরা জানি এটা হলো ব্যাস বাক্য, আর এটা সমস্ত পদ। তো সমাস কি করে? একটা বাক্যকে সংক্ষিপ্ত করে, অর্থবোধক কিছু পদকে এক বাক্যে রূপান্তর, একটা অর্থবোধক কিছু পদ দ্বারা গঠিত একটা বাক্যকে একটা পদে রূপান্তর করে। তাহলে সমাসের মূল সেন্স হচ্ছে একটা বাক্যকে একটা পদে রূপান্তর করা, দ্যাটস ইট। একটা বাক্যকে একটা পদে রূপান্তর করা, এটা সমাসের মূল কাজ। আচ্ছা, তো সমাসের মূল কাজ যদি হয়ে থাকে বাক্যকে পদে রূপান্তর করা, তো সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এখানে পাইছিলা সিংহ, এখানে পাইছিলা আসন, তাহলে কথাটা তো হওয়া উচিত ছিল রেদার সিংহ আসন, এটা হওয়া উচিত ছিল। এখানে পাইছো সদা, এখানে পাইছো আনন্দ, তাহলে কথাটা হওয়া উচিত ছিল
সদা, তারপরে হচ্ছে আনন্দ। খেয়াল করে দেখো, এখানে পাইছো নব, এখানে পাইছো অন্য। তো কথাটা হওয়া উচিত ছিল হচ্ছে নব অন্য। আমি কি ঠিক বলছি কিনা বলো? কারণ তুমি ব্যাস বাক্যে পাইছো হচ্ছে নব আর অন্য, এখানে গিয়ে এটাকে শর্টকাট করছো। এই ক্ষমতা তোমাকে কে দিল? তুমি তো গণিতের মতো ওই ক্যালকুলেশন না করে এক লাইন বাদ দিয়ে পরে রেজাল্ট বসাই দিছো। হ্যাঁ, টিচার বুঝে নিবে যে মাঝখানে একটা লাইনটা গ্যাপ করছে, ওই লাইনটা ক্যালকুলেট করলে রেজাল্টে আসতো। এই তো আর গণিত না। তুমি এখানে পেয়েছো সদা যিনি আনন্দে থাকেন, এখানে সদা আর এখানে আনন্দ। তো তোমার তো এটা সদা আনন্দ লেখা উচিত ছিল, তুমি একটা শর্ট ফর্মে নিয়ে আসছো। তুমি এখানে পাইছো সিংহ, এখানে পাইছো আসন। তো তোমার লেখা উচিত ছিল সিংহ আসন, রাইট? কিন্তু তুমি শর্ট ফর্মে নিয়ে এসে করছো সিংহাসন। শব্দগুলো এমনই ছিল, এটা ছিল এটা। সিংহ আসন, সদা আনন্দ, নব অন্য। এখন আমরা করলাম, করার পরে দেখলাম ওরে সর্বনাশ, সমাস দিয়ে তো শব্দ বানাইলাম, কিন্তু সেই শব্দ তো এখন এমন হয়েছে বুমেরাং হয়ে গেল। আগে আমার ভালো ছিল, আমি বলতাম নব অন্য উপলক্ষে যে উৎসব, এটা বুঝাইতাম। আর এখন এটা বোঝানোর জন্য বলতেছি নব অন্য। তো খুব একটা সহজ হইলো না। আগেরটাই ভালো ছিল, রাজা সিংহ চিহ্নিত আসনে বসেছেন। এখন আমি বলতেছি রাজা সিংহ আসনে বসেছেন, কঠিনই তো থেকে গেল। আগে বলতাম সদা যিনি আনন্দে থাকেন তিনি আমার আত্মীয়, আর এখন বলি সদা আনন্দ যিনি তিনি আমার আত্মীয়। কিছুটা হইছে, কিন্তু এটা তো স্মুথ হয় নাই। তো কি করতে হইবে? যেটা করতে হইবে মনো, সেটা হলো তোমাকে এখানে এই সন্ধির সিস্টেম অ্যাপ্লাই করে দিতে হবে। তখন আমরা এই সিংহকে আর আসনকে কি করছি? সন্ধি ঘটাইছি। এখন দেখো কিছু ঘটে কি ঘটে না। এবার সন্নিহিত ধ্বনির মামলা এখানে হয় কি হয় না? হয়। সিংহ, দেখো এখানে একটা অ আছে। আসন, এখানে একটা আ আছে। তাহলে এবার স্বরসন্ধির সিস্টেমে আসো, পিছনে যাব। তাহলে অ যোগ আ কোথায় পড়ছে? এটা অ যোগ আ এই যে এখানে পড়ছে। সিংহ অ, আসনের আ এখানে ফেলাই দিছি। ফেলাই দিয়ে এটাকে কি করছি? সন্ধি করছি, করে আমরা বানাইছি সিংহ আর আসন সমান সমান হলো সিংহাসন। ঠিক সদা আর আনন্দ যোগ করে বানাইছি সদানন্দ। ঠিক এই নব আর হচ্ছে অন্য, এটা যোগ করে বানাই ফেলছি কি? নবান্ন। কারণ নব তার সাথে অ, এখানে অন্যের অ, দুটো মিলে হচ্ছে আ। বুঝছো? সন্ধি এভাবে সমাসকে সহায়তা করতে পারে। সমাসের সকল শব্দকেই করে এমন না, তবে করে। যেমন শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এখানে সন্ধি আসে নাই, আসার দরকার হয়নি। কিন্তু যেখানে দরকার হবে সেখানে সব জায়গায় সন্ধি আসবে। আশা সমাজকে কি করবে? সাহায্য করবে। সমাসের সাধিত শব্দটাকে একটু স্মুথ করবে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত পাইলাম, সিদ্ধান্তটা হচ্ছে এমন যে সিংহাসন, সদানন্দ, নবান্ন এই শব্দগুলোর জন্ম হয়েছে সমাসের ঘরে। কিন্তু এরা বেড়ে উঠছে, পরিচিতি লাভ করছে, আইডেন্টিফিকেশন তৈরি হয়েছে সন্ধির ঘরে আইসা। বুঝো নাই? এদের পরিচিতি আসছে, বিকাশ হয়েছে সন্ধির ঘরে, লালিত পালিত সন্ধির ঘরে। তাহলে এটা হচ্ছে এখানে আমরা সমাসকে বলতে পারি হচ্ছে কোকিল, সন্ধিকে বলতে পারি কাক। কারণ কোকিল কাকের বাসায় ডিম পারে। তারপরে কাক মনে করে এটা আমারই বাচ্চা, তাই না? তো এই শব্দগুলোর মূলত জন্ম সমাসের ঘরে। এই শব্দগুলোকে আরো বেশি পলিশ করা হয়েছে কিসের দ্বারা? সন্ধির দ্বারা। ক্লিয়ার কথাটা? এই জন্য কখনোই এটা বলে বসো না যে সন্ধি নতুন শব্দ তৈরির মাধ্যম না। খুব সংকীর্ণ সেন্সে এটা কিছু কিছু করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সন্ধি কি নয়? নতুন শব্দ তৈরির মাধ্যম নয়। ও অন্যদেরকে হেল্প করে, সাহায্য করে, আরো বেশি ফাইনেস্ট করে। নতুন শব্দ তৈরি করার বেসিক মাধ্যম তিনটা: সমাস, উপসর্গ আর প্রত্যয়। এটা মাথায় রাখবা। আসো পুরো ব্যাপারটাকে একটু দেখি তাইলে আমরা এখানে কি কি করলাম। আমরা এখানে এখানে বলছি হচ্ছে তুমি রুলস পড়বা, তবে গুরুত্ব কম দিবা এক্সাম্পলের তুলনায়। এক্সাম্পলে বেশি জোর দিবা, এক্সাম্পল বুঝতে চেষ্টা করবা। তারপরে এক্সাম্পলে কি ফরমেশন হলো সেটা দেখে তারপরে তুমি রুলসে আসবা। তারপরে এখানে বলছি যে শব্দের অর্থগুলো বোঝার চেষ্টা করবা। শব্দের অর্থ যদি বুঝতে পারো তাহলে তোমার সন্ধি থেকে প্রশ্ন করে আটকানো কিছুটা কঠিন। শব্দ বুঝতে পারলে তুমি যখন শব্দ দেখে ফেলবা, বেশিরভাগ সময় প্রশ্ন এটাই আসে যেটা সন্ধি বিচ্ছেদ কোনটা, এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। তো শব্দ দেখলে তুমি ধরে ফেলতে পারবা যেটার ভিতরে কি আছে। আর এখানে সন্ধি আর সমাসের যে ফ্যাক্টরটা আছে সেটা তোমাদেরকে ভাই আলোচনা করে দিছি, রাইট? এখন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো। সেটা হচ্ছে সন্ধির গুরুত্বের বিচারে কোথা থেকে প্রশ্ন বেশি আসে। স্বর, ব্যঞ্জন, বিসর্গ, নিপাতনের সিদ্ধ সব জায়গা থেকেই প্রশ্ন আসে। তবে নিপাতনের সিদ্ধ আর বিসর্গ সন্ধিগুলোর উপর একটু বেশি জোর দিবা। বুঝতে পারছো? আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ। সন্ধির সন্ধির গুরুত্বপূর্ণ অংশ মানে যেখান থেকে প্রশ্ন বেশি আসে, তুমি কোন জায়গায় বেশি বেশি
ফোকাস করবা, সব জায়গায় সমান গুরুত্ব দিবা না, দেওয়া সম্ভব না। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ যেটা, প্রথমত হচ্ছে নিপাতনের সিদ্ধ। নিপাতনের সিদ্ধের ভিতরে স্বর আছে, ব্যঞ্জন আছে। নিপাতনের সিদ্ধ মানে কি? কোন সিস্টেম যে সন্ধি মানে নাই তাকে নিপাতনের সিদ্ধ বলে। আজকে নিপাতনের সিদ্ধের এক্সাম্পল আছে, ওখানে গেলে এটা আবার নতুন করে ধরাই দিব, এখন আর ধরাবো না, ভিতরে গেলে বলছি। তারপর নিপাতনের সিদ্ধর পরে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি এটা একটু বেশি করে দেখবা। এরপরে স্বর ও ব্যঞ্জনের কঠিন পাঠ, বিশেষ নিবে সন্ধিও আসে। তবে মনে রাখবা এই তিনটাকে এই সিরিয়ালে তুমি পড়বা। নিপাতনের সিদ্ধকে সবচেয়ে বেশি জোর দিবা, এরপরে বিসর্গ সন্ধিকে জোর দিবা, এরপরে স্বরব্যঞ্জনের কঠিন পাঠ এটাকে একটু জোর দিবা। স্বরব্যঞ্জনের কঠিন পাঠ কোনগুলো সামনে পড়বে, আমি দেখাই দিব। আচ্ছা, এখন আসো সন্ধি কত প্রকার, এটা নিয়ে প্রশ্নের শেষ নাই। ভাই সন্ধি কত প্রকার, এই প্রশ্ন আসলে কি উত্তর দেব? এক এক বইতে এক এক ভাবে বলা আছে। হ্যাঁ আছে, দেখো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। সন্ধির প্রকারভেদ, সন্ধির প্রকারভেদ যদি বলা হচ্ছে সন্ধি কত রকমের হয়, সন্ধি আসলে দুই রকমের। একটা হচ্ছে মূলত বাংলা সন্ধি, আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার সন্ধি। তো আমরা যতগুলো শব্দের সন্ধি পড়ি, প্রায় 95% শব্দই তৎসম। তুমি বই খোলো, যে কোনো বই বাজারের খুলে দেখবা বাংলা শব্দের সন্ধি অল্প, 1-1.5 পেজে সব শেষ, বা 2 পেজ সর্বোচ্চ। এরপরে দেখবা তৎসম শব্দের সন্ধি চলছে। তাহলে সন্ধি সাধিত, সমাস সাধিত, প্রত্যয় বা উপসর্গ সাধিত ম্যাক্সিমাম শব্দই বলতে গেলে তৎসম, বিশেষ করে সন্ধিতে। এখন তাহলে সন্ধি মূলত দুই রকমের, বাংলা আর তৎসম। আচ্ছা, এরপর এখন বাংলা সন্ধিকে যদি তুমি আবার ভাগ করো, এটা আবার দুই রকম। একটা হচ্ছে বাংলা স্বরসন্ধি, আর এটা হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি, আর এইটা হচ্ছে 3 রকমের। তৎসম শব্দের মধ্যে স্বরসন্ধিও আছে, তৎসমের মধ্যে ডেফিনেটলি ব্যঞ্জন আছে, এবং এখানে আরেকটা আছে অতিরিক্ত, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে এখান থেকে অ্যাটলিস্ট এটা তুমি শিখতে পারছো যে বিসর্গ সন্ধি যতগুলো আছে সবই তৎসম। স্বরব্যঞ্জন বাংলা এবং তৎসম দুই জায়গাতে পাওয়া যায়। তো এই হচ্ছে মূলত সন্ধির ক্যাটাগরি। তো নতুন বইতে এত ঝামেলায় না গিয়ে বলে দিছে সন্ধি মানে হচ্ছে স্বরব্যঞ্জন আর বিসর্গ, এই আর কি কাহিনীটা। এই জন্য 2 আর 3 তোমাদের মধ্যে ভেজাল লাগে, কিন্তু সন্ধি বেসিক্যালি দুই রকম, বাংলা শব্দের সন্ধি আর তৎসম শব্দের সন্ধি। যেটা তৎসম শব্দের সন্ধি হয় সেটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেটা বাংলা শব্দের সন্ধি হয় সেটা আবার 2 ভাগে ভাগ করা যায়। এখন যদি তুমি সার্বিক ভাবে বলো, এটা 3 প্রকার বলা যাবে। কারণ দেখো স্বরব্যঞ্জন, স্বরব্যঞ্জন বাংলা এবং তৎসম দুই জায়গাতে কমন, আর একটা অতিরিক্ত বিসর্গ, তাই না? তাহলে তুমি যদি এরকম করেও বলো যে সন্ধি আসলে 3 রকম, একটা হচ্ছে স্বর, একটা হচ্ছে ব্যঞ্জন, আর একটা হচ্ছে বিসর্গ, এটাও ভুল না, এটাও ঠিক। কারণ এত ঢং করার দরকার কি? কারণ বিসর্গ সন্ধি তো আমরা আমাদের ভাষায় ব্যবহার করি বলেই তার আমরা ইউজ করি। তৎসম শব্দ আমাদের ভাষায় আছে বলে আমরা সেগুলো সন্ধি করি, না থাকলে তো করতাম না। তত ঢং টং না করে যদি আমরা এটা বলে ফেলি যে সন্ধি মানে স্বরব্যঞ্জন বিসর্গ, এটাও খারাপ কিছু না। এটাই হচ্ছে নতুন সেন্স, এটাকেই অ্যাপ্লাই করছে, বুঝছো কাহিনীটা, আর কিছু না। তো কোশ্চেন কিভাবে আসতেছে তার উপর ডিপেন্ড করতেছে তুমি কিভাবে অ্যান্সারটা দিবা, তুমি কোন শটে খেলবা বলটা, এটা কোন ভাবে বলটা আসতেছে তার উপর ডিপেন্ড করে না, বুঝছো কিনা? এই হচ্ছে ব্যাপার। আসো আমরা যেখান থেকে শুরু করছিলাম সেখানে আবার যাব। চলো একটু শুরু করি। কোশ্চেন হচ্ছে সমযোগ চ সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইও হয়েছে চ, কি ধ্বনি? তালব্য ধ্বনি বলে, খুব স্বাভাবিক। কারণ সঞ্চয়, সঞ্চয়, এই যে সমযোগ চয়, এই যে সম মটা ছিল, এটা যখন তুমি সঞ্চয় বলো, সঞ্চয় যখন বলো তখন ইয়তে রূপান্তরিত হয়েছে। কারণ সন্ধি নেমে বলা আছে ব্যঞ্জন সন্ধিতে পাশে ম থাকলে সেটা কি হয়ে যাবে, তোমার এ পাশে যদি চ থাকে এটা তালব্য ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাবে, সিম্পল। এরপরে আসো শঙ্কা, এই সন্ধি বিচ্ছেদ কি? সমযোগ কা, শঙ্কা। কারণ এই পাশের যেটা ম থাকে এটা আলটিমেটলি কি হয়, ওতে রূপান্তরিত হয় বা অনুসারে রূপান্তরিত হয় মটা। এই জন্য সমযোগ বাদ সংবাদ দেখবা, এ হচ্ছে সম আর এ হচ্ছে তোমার বাদ। তুমি লেখার সময় লেখা হচ্ছে সংবাদ, তো সবই তো আছে, এখানে বাদ আছে এই যে বাদ, এখানে স আছে এই যে স। শুধু ম যেটা ছিল ও কি হয়েছে, ও হচ্ছে অনুসারে রূপান্তরিত হয়েছে। ব্যঞ্জনের খুব কমন এটা রুল এটা। এরপরে শরীর সন্ধি বিচ্ছেদ কোনটি? নিযুক্ত, নষ্ট, হীনযোগ, সাহিংসা, সমযোগ জি সন্ধি,
সমযোগ নিবেশ সন্নিবেশ, সমযোগ দিয়ে সন্ধি নেওয়া যেত যদি মন নিচে হসন্ত থাকতো। এটা নেওয়া যাবে না, এটা থাকলে নেওয়া যেত, কিন্তু হিংযোগসা হিংসা, এই হিংসাটা এটা ঠিক। কারণ ওই যে দেখো, সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী হিংসা শব্দের প্রকৃতি প্রত্যয় যত সন্ধি হচ্ছে, এটা ওটার ধাতু হচ্ছে হীন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাখ্যা। এরপরে উল্লিখিত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত যোগ লিখিত, উল্লি যোগ লিখিত, উত যোগ লিখিত, ও যোগ লিখিত। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো, এখানে খণ্ড তো, এখন খণ্ড তো আর তো দুটোর মধ্যে পার্থক্য আসলে কি? সন্ধির ক্ষেত্রে তুমি যদি বলো, নর্মালি এই তর সাথে নিলিন ভাবে অ থাকতে পারে, তাহলে আমি দিলাম ঠিক। কিন্তু খণ্ডতর সাথে নিলিন ভাবে অ থাকে না। এটা খণ্ডতর সবচেয়ে বড় কারিশমা। খণ্ডত আসার অর্থ হচ্ছে এখানে নিলিন অ নাই। এই জন্য উত যোগ লিখিত, একটু খেয়াল করে দেখো, এখানেও লিখিত, এখানেও লিখিত, এখানেও উত, এখানেও উত, কিন্তু এখানে তর পরে হসন্ত নাই। এই জন্য তর পরে কি আসতেছে? একটা নীলিন ও আসতেছে। হসন্তের ফ্যাক্টরটা আরেকবার মনে করে দিই। মনে রাখবা, যেখানে হসন্ত আসে সেখানে নর্মালি অ আসে না। মানে হসন্তের সাথে অর একটা মারামারি কাটাকাটি সম্পর্ক, এক কথায় শেষ। হসন্তের সাথে অর একটা মারামারি কাটাকাটি সম্পর্ক। যেখানে হসন্ত আসে সেখানে অ আসে না, যেখানে অ আসে সেখানে হসন্ত আসে না। যদি একদম প্রমিনেন্ট মডার্ন সেন্সে এটা মনে থাকে না মানুষের। অনেক সময় আমরা দেখছি যে হসন্ত নাই কিন্তু ও নাই, হসন্ত না থাকলে নর্মালি ও আসার কথা, কিন্তু অনেক সময় দেখি নাই। কিন্তু মূল ব্যাখ্যা হচ্ছে এটা, হসন্ত থাকলে ও আসে না। এই জন্য আমরা যখন উচ্চারণ করি, আমরা এই যে এটা হসন্ত দিই, দিয়ে আমরা বলি বাহ। যদি হসন্ত না থাকে উচ্চারণ হবে বাহ। ঠিক এই যে এটা, এটা যদি হসন্ত দিয়ে উচ্চারণ হবে আহ, যদি না থাকে হবে আহ। তাহলে আহ কি মজা আর আহ কি মজা, দুটা কি এক হবে? না, এক হবে না। এই জন্য হসন্তের দরকার আছে। বিশেষ করে প্রকৃতি প্রত্যয়ের ব্যাখ্যায় বা সন্ধির এই ফ্যাক্টর গুলোতে হসন্ত বড় ধরনের ভাইটাল ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে এটা নিতে পারছি না, এটাও হচ্ছে না, নিব হচ্ছে এটা। এখন এখানে একটা ব্যাখ্যা আছে, মনে রেখো, ভালো মতো বুঝবা। এই খণ্ডত এর পরের ব্যঞ্জন তোমার হচ্ছে দ্বিত্ব হয়। খণ্ডতের পরের ব্যঞ্জন কি হয়? দ্বিত্ব হয়, ডাবল হয়ে যায়। খণ্ডত থাকলে তার পরের ব্যঞ্জন ডাবল হয়ে যাবে। এই যে দেখো, উত যুগ লিখিত, আমি যখন এখানে লিখছি, এই হচ্ছে উত, তারপরে হচ্ছে লিখিত, শব্দটা পরে লিখছি হচ্ছে উল্লিখিত। এখন ল এখানে ছিল হচ্ছে একটা, এখানে এসে হয়েছে দুইটা। এই হচ্ছে খণ্ডতর পরে যে ব্যঞ্জনটা থাকবে সন্ধিতে সন্নিহিত স্বরে, ওইটা ডাবল হয়। ঠিক উত যোগ লেখ যদি লেখো, তুমি সেম কাহিনী করবে। দেখো, উত যোগ লেখ, এখানেও দেখবা হয়ে যাবে হচ্ছে উল্লেখ। তাহলে এখানে উত ছিল, খণ্ডত ছিল, এখানে হয়ে গেছে উল্লেখ। এখানে ল ছিল হচ্ছে একটা, খণ্ডত ঠিক পরের ব্যঞ্জন হওয়ার কারণে এখানে হয়ে গেছে দুইটা। এখন মামুর বেটারা, একটা জিনিস বোঝো। দেখো, শরৎচন্দ্রের যে নাম, শরৎ যোগ চন্দ্র, এখন সন্ধির নিয়ম যদি তুমি ফলো করো, এখন ভেজাল বাইতে যাবে। সন্ধির নিয়ম ফলো করলে, আমি একটু আগেই বলছি, তোমার বইতে এটা করা আছে দেখবা, এই খণ্ডতর পরের ব্যঞ্জন ডাবল, মানে চ ডাবল হবে, অর্থাৎ বানানটা সন্ধি করার পরে লিখতে হবে শরৎচন্দ্র। এটাই ঠিক, সন্ধি এটাই বলছে। কিন্তু আমাদের রাইটার যিনি শরৎ বাবু, উনি ওনার বানানটাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এভাবেই রাখছেন। রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেগুলো প্রপার নাউন ইংলিশের ক্ষেত্রে, যেগুলো প্রপার নাউন, আর আমরা বাংলা যেগুলোকে বলি সংজ্ঞা বিশেষ্য বা সংজ্ঞা বাচক বিশেষ্য, কোনো অসুবিধা নাই। যার যেমনি খুশি সে এমনি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি বানানের রুলস পড়লে দেখবা, সেখানে বলা আছে যে আলি প্রত্যয় যদি যুক্ত হয়, আলি প্রত্যয়, তখন সবসময় বানানে কি হয়? রস্বইকার হয়। তাইলে এখন তুমি খুব সিম্পল, এটাকে যদি তুমি এবারে অ্যাপ্লাই করো, তাহলে দেখবা সোনালী আকাশ বা সোনালী ধান, এ হচ্ছে সোনা যোগ আলী, তাহলে হয়ে যাবে হচ্ছে সোনালী। আচ্ছা ফাইন, বুঝতে পারলাম। তাইলে যদি রূপালী বলি, রূপা যোগ আলী, এটাও তো ঠিক, এটা হবে রূপালী। আচ্ছা যদি বর্ণালী বলি বা হেয়ালি বলি, তাহলে হবে বর্ণ, ঠিক না? তাহলে কি হবে? তাহলে হবে বর্ণ যোগ আলী সমান সমান হয়ে যাবে বর্ণালী। আচ্ছা এখন তুমি বলো, তাহলে সোনালী ব্যাংক লিমিটেড যেটা,
সোনালী ব্যাংক লিমিটেড। ওরা কেন সোনালী বানান দীর্ঘিকার দিয়ে লিখলো? কারণ সন্ধি বলতেছে আলী প্রত্যয়যুক্ত হলে রস্বইকার হবে। তো সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, যত আলী সব রস্বইকার। এখন ওরা লিখতেছে দীর্ঘিকার দিয়ে, একটাই কারণ, এটা হচ্ছে প্রপার নাউন। বুঝছো? এটা একটা কোম্পানির নাম, সোনালী ব্যাংক তো লিমিটেড কোম্পানি হয়ে গেছে, তাই না? সো এটা একটা প্রতিষ্ঠানের নাম। এখন তারা যদি মনে করে আমরা সোনালী বানান এমনি লিখবো না, আমরা এখানে দিব হচ্ছে মূর্ধন্য স, তারপরে এখানে দিব হচ্ছে মূর্ধন্য, তারপরে এখানে দিব হচ্ছে ল দীর্ঘ ইকার, এটাও ঠিক, কিছু করার নেই, প্রপার নাউন। তুমি তোমার নামের বানান কিভাবে লিখবা এটা তো তোমার ব্যাপার। এই জন্য এগুলোই আওতায় পড়বে না, তারা চাইলে সেটা করতে পারে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি মনে থাকবে? ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? সেই জিনিসগুলো পড়বা। সন্ধি বেসিক্যালি বানানের টপিক, সন্ধিতে বানানের ব্যাপক প্রভাব আছে। তাহলে আমরা বেসিক জায়গাগুলো নিয়ে অনেক কথা বলেছি, এবার আস্তে 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 চলো আমরা সামনের দিকে যাই। শরৎচন্দ্রের বানান কেন শরৎবাবু এভাবে রাখলেন, আশা করি এটার ব্যাখ্যা তোমরা পাইছো। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ, প্রাতযোগ আশ, 6 এর উদাহরণ। এটা হচ্ছে বিসর্গ সন্ধির সিস্টেম। বিসর্গ কখনো কখনো র হয়, বিসর্গ কখনো কখনো স হয়। বিসর্গের কিছু ফ্যাক্টর আছে, আমরা বিসর্গ নিয়ে চলো একটু কথা বলে দিই, জাস্ট 2 মিনিটে। বিসর্গ, বিসর্গ, বিসর্গ কি হয়? প্রথমত বিসর্গ র হয়ে যায়, বিসর্গ র হয়ে যায়। বিসর্গ র হয়ে যায় মানে বিসর্গ তো দুই রকম, একটা রজাত একটা স্বজাত। একটু এই জায়গায় দেখো, দেখো বিসর্গের প্রকারভেদটা দেখাই। বিসর্গ দুই প্রকার, একটা হচ্ছে রজাত, আরটা হচ্ছে স্বজাত। রজাত স্বজাত মানে হচ্ছে একটা বিসর্গ র থেকে জন্ম নিছে, আর একটা বিসর্গ স থেকে জন্ম নিছে, এটা মিন করেছি। রজাত মানে র থেকে আসছে, আর স্বজাত মানে হচ্ছে স থেকে আসছে। এখন তুমি একটু বীজগণিতের নিয়মে দেখো, তুমি যেখানে এক্স প্লাস ওয়াই সমান তোমার মান 5 দেওয়া ছিল, পরবর্তীতে তুমি যেখানে গিয়ে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পাইছো, তার বদলে তুমি কি করছো? 5 স্কোয়ার লিখে দিছো না? কথা বলো। যদি তোমার মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যখন ম্যাথ গুলো করো, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া ছিল 5, পরে তুমি সূত্রে গিয়ে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিতে হয়েছে, তখন তুমি সেখানে কি করবা? তখন তুমি সেখানে মান বসাবা এবং সিম্পলি এরপরে তুমি 5 5 25 লিখবা। অনেকটা এই ধরনের সিস্টেম আর কি। অনেকটা এই ধরনের মানে হচ্ছে তুমি যেখানে র দেখবা তার বদলে বিসর্গ দিবা, যেখানে স দেখবা তার বদলে বিসর্গ দিবা, মানে মান বসা দিবা, আর কিছু না। অথবা বিসর্গের বদলে স দিবা, বিসর্গের বদলে র দিবা। দ্যাট মিনস বিসর্গকে র বা স দ্বারা রিপ্লেস করা যায়, অথবা র বা স কে বিসর্গ দ্বারা রিপ্লেস করা যায়। দ্যাটস ইট। এটা অন্য কিছু না, খুব এটা একেবারে রকেট সায়েন্স না। তুমি জাস্ট রিপ্লেস করে দিবা, এটাই বলছি যে বিসর্গ র হয়ে যায়। তো বিসর্গ র হয়ে যায় মানে ব্যাপারটা কিরকম দেখো। বিসর্গ যদি র হয়, একটা শব্দকে ব্যাখ্যা করলে তুমি বুঝতে পারবা। দুর্নাম দুর্যোগকে নিয়ে একটু কথা বলি। দেখো এই হলো দু, আর হচ্ছে যোগ, এখানে বিসর্গ আছে। এখন তুমি কি করবা? বিসর্গটা খালি উঠাই দিবা, উঠায় তুমি লিখে দিবা হচ্ছে দুর্যোগ, আর বিসর্গ র বানায় আর রেফ বানায় উপরে উঠাই দিবা। এখন তোমার যদি এই প্রশ্নটাই উল্টা দিক থেকে আমি করি, ধরো একটা পেজ নিলাম না, আমি একটু এখানে লিখি। যদি আমি তোমারে বলি যে তুমি দুর্যোগ শব্দের সন্ধি করে দেখাও, তখন তুমি কি করবা? তুমি দেখবে বিসর্গ র বা রেফ হয়ে উপরে উঠে গেছে, এটা নিচে নামাইতে হবে। তাহলে দু লিখবা, একটা বিসর্গ দিবা, এটুকু এখানে ঘটাইছো, আর যোগটাকে খালি আলাদা করে দিবা, শেষ। এটাই দুর্যোগের ব্যাখ্যা। ক্লিয়ার? যদি তোমার আমি বলি তাহলে দুর্বারের সন্ধি করে দেখাও, দুর্বার, তাহলে ওই যে বললাম ওই যে রেফকে নামাই দাও, বিসর্গ বানায় এবং বারকে আলাদা করে দিবা, মামলা ডিসমিস। যদি বলি তুমি হচ্ছে দুর্নামের কি করবা? সন্ধি করবা, তাহলে একটা দু দিবা আর একটা নাম নিবা। এই যে রটা রেফটা উপরে উঠে আছে, ওর নিচে নামাইতে হবে, তাই তো? তো বিসর্গ বানায় নামাই দিবা, শেষ। আচ্ছা, এটা হলো বিসর্গের একটা সিস্টেম। ক্লিয়ার? তো বিসর্গ র হয়ে যায়। আচ্ছা, আরটা কি? আরটা হচ্ছে বিসর্গ স হয়ে যায়। বিসর্গ স হয়ে যায় মানে বিসর্গ যেখানে থাকবে সেখানে স বসাই দিবা, অথবা স যেখানে থাকবে সেখানে তুমি কি করবা? বিসর্গ ঢুকাই দিবা। এটাই, আর কিছু না। খুব রকেট সায়েন্স বলছি না। স মানে তালব্য শ, দন্ত স, মূর্ধন্য ষ। তো সংস্কৃতে তো নরমালি দন্ত স ব্যবহার একটু কম পাবা, মূর্ধন্য ষ ব্যবহার বেশি পাবা, তারপরে তালব্য শ ব্যবহার পাবা। তাহলে বিসর্গ কি হয়ে যায়? বিসর্গ হচ্ছে স হয়ে যায়। আসলে বিসর্গ কিভাবে স হয়ে যায় একটু দেখি। দেখো, এ হচ্ছে নম, বিসর্গ হচ্ছে কার, তাহলে কি হবে? হয়ে যাবে হচ্ছে নমস্কার। তাহলে নম পরটা বিসর্গ আছে, এই বিসর্গটা এখানে স হয়েছে। আসো একটু ব্যাকে যাই। এখন তোমার যদি বলি তাহলে তিরস্কারের সন্ধি করো,
তো তিরস্কারে সন্ধি করলে তুমি যেটা তীর এটাকে আলাদা করবা, আর যেটা কার এটাকে আলাদা করে দিবা। এখন বাদ পড়ছে কে? বাদ পড়ছে না, বাদ পড়বে না, ওরা আমরা কাউন্ট করব, শুধু বিসর্গ বানাই দিব, তাইলে হয়ে যাবে। এই হলো তিরস্কারের সন্ধি, বুঝছো? সেম হিয়ার, তোমার ভাই বললাম যে পুরস্কারের সন্ধি করো, পুরস্কার, পুরস্কার তো এটা ভাঙো। পুরস্কারের সন্ধি কিভাবে করবা? একটা পুর লিখবা আর একটা কার দিয়ে আলাদা করবা, যেটা বাদ পড়ছে ওরা বিসর্গ নামাই দিবা, শেষ। এখন যদি তুমি পরিষ্কারের সন্ধি করো, পরিষ্কার, পরিষ্কার, তাহলে কি করবা? একটা পরি আর একটা হচ্ছে তোমার কার, বাদ পড়ছে কে? ওরে বিসর্গ বানাই দাও, বাদ দিব কেন? এ হলো বিসর্গ হয়ে যাওয়া, বিসর্গের হয়ে যাওয়া। এখন তোমার মাথায় আমি জানি তোমরা ব্রিলিয়ান্ট আছো, প্রশ্ন ঢুকে পড়ছে যে ভাই পরিষ্কার লেখার সময় এখানে মূর্ধন্য ষ দিছেন আর পুরস্কার লেখার সময় দন্ত ষ দিছেন, আমরা কিন্তু দেখ কালছি, ঘটনা কি? দুইটা দুই রকম কেন? আসো ঘটনা কি? তাহলে তোমাদের খুলেই বলি, ঠিক না? নত্য সত্য বিধানের দুই তিনটা রুলস আছে, এগুলোকে একটু ছোট করে আমি এক জায়গায় মনে করো শরবতের মতো করে দিচ্ছি, তোমাকে সহজ করে দিচ্ছি, হ্যাঁ? এটা হচ্ছে মূলত বানানের রুলস, মনে রাখো। যদি অ থাকে, খুব ভালো করে বুঝবা, যদি অ থাকে তারপরে হচ্ছে দন্ত স হয়, তাহলে কি হবে? নমস্কার, নমস্কার, দন্ত স। আচ্ছা, যদি পুরস্কার হয়, পুর, ও আসতেছে দন্ত স। আচ্ছা, যদি তিরস্কার হয়, তীর, ও আসতেছে, তাহলে কি হবে? দন্ত স। বুঝো নাই? নতুন শতবিধানের সিস্টেম অনুযায়ী এটা ওখান থেকে নিয়েছি আমি রুলটা। তাহলে যদি অ আসে ধ্বনি হিসাবে, অ, ও, অর পরে দন্ত স দিবা। নমস্কার, নম, ও আসতেছে। পুরস্কার, পুর, ও আসতেছে। তিরস্কার, তীর, ও আসতেছে। তো আসলে কি দিবা? দন্ত স দিবা। আচ্ছা, যদি অ না আসে, যদি রস্ব ইকার আসে বা রস্ব উ আসে, সেক্ষেত্রে মূর্ধন্য ষ দিবা। কিরকম? এই যে দেখো, পরিষ্কার, পরি, পরি, এখানে ছিল পুর, এখানে হচ্ছে পরি, ই ধ্বনি আসতেছে, সো মূর্ধন্য ষ। তাহলে আবিষ্কার, আবি, ই, সো মূর্ধন্য ষ। তারপর ধরো চতুষ্পদ, চতু, উ, মূর্ধন্য ষ। তারপরে ধরো চতুষ্কোণ, চতু, উ, তাহলে কি হবে? মূর্ধন্য ষ। বুঝছো? এই সহজ জিনিস, এটা নিয়ে পোলাপান অনেক প্যারা খায়। তাহলে মনে রেখো, অর পরে যদি দন্ত স কি বলে, যদি ধ্বনিটা অ হয়, তারপরে দন্ত স আসে। নম, অ হওয়ার কারণে এখানে দন্ত স। পুর, অ আসার কারণে দন্ত স। তীর, অ আসার কারণে দন্ত স। কারণ এখানে সরি, ম তার সাথে কি ছিল? অ ছিল নীলিন বা বিলীন হিসাবে। এখানে পুরো র তার সাথে অ ছিল নীলিন বা বিলীন হিসাবে। ঠিক এখানেও দেখো, তীর, অ তার সাথে নীলিন বা বিলীন হিসাবে অ আসতেছে। ম, র, অ আসে ধ্বনি হিসেবে। এবং এখানে দেখো পরি, 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 ই আসতেছে, রাইট? তো পরি, ই আসার কারণে অথবা উ যদি আসে, সে দেখো পরিষ্কার, আবিষ্কার, চতুষ্পদ, চতুষ্কোণ, এই হলো উ, এর চতুষ্পদের উ। এই উ আসার কারণে এখানে মূর্ধন্য ষ, এখানে মূর্ধন্য ষ। ই আসার কারণে এই আবিষ্কার এবং পরিষ্কারের মধ্যে হচ্ছে মূর্ধন্য ষ। এটা হচ্ছে একটা মারাত্মক লেভেলের ইফেক্টিভ রুলস। এই দুইটা রুলস তোমাদের মনে থাকবে আশা করি, এবং এটা তোমাদের বিস্তর কাজে লাগবে। তাইলে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম প্রাতরাশে। এই প্রাতরাশ থেকে তোমাকে বিসর্গ সন্ধির কিছু রুলস ভাইয়া দেখাচ্ছিলাম, তাই তো? তাহলে বিসর্গ আমরা কয় রকমের পাইছি একটু খেয়াল করো। আমরা এখান থেকে দেখলাম হচ্ছে প্রাতরাশের পরে বিসর্গের রজাত স্বজাত বিসর্গের ব্যাখ্যা জানছি, আবিষ্কার, পুরস্কার, নমস্কার কেন কিভাবে হয় সেটা শিখছি। এরপরে বিসর্গের আরেকটা পয়েন্ট, বিসর্গের 5টা ফাংশন আছে বেসিক্যালি, আমরা এখানে 2টা দেখছি, তাই তো? আচ্ছা, এখন আসো বাকিগুলো দেখে। যে বিসর্গ র হয়, বিসর্গ স হয়। এরপরে মনে রাখবা, বিসর্গ ও হয়ে যায়। যেমন হচ্ছে মন, বিসর্গ যোগ, সমান সমান হচ্ছে মনোযোগ বা তপবন। এখানে মনের পরে বিসর্গ আছে, বিসর্গ এখানে মনোযোগ, দন্তন্যর সাথে ওতে রূপান্তরিত হয়েছে। তাহলে বিসর্গের ফাংশন পেয়ে গেল কয়টা? 3টা। এরপরে আসো, বিসর্গের আরেকটা ফাংশন আছে, বিসর্গ 4 নম্বর, বিসর্গ বজায় থাকবে। মানে এবার বিসর্গ আর যাবে না, যেমন ছিল তেমনই থাকবে। যেমন এ হলো মন, বিসর্গ, তারপরে ধরো হচ্ছে কষ্ট দিলা, যা আছে তাই, মন দিবা, বিসর্গ দিবা, কষ্ট দিবা, মন কষ্ট, যা ছিল তাই হুবহু, খালি প্লাসটা উঠাই দিবা আর সেম, বিসর্গ এখানে বজায় থাকবে, বিসর্গ এখান থেকে যাবে না। এরপরে লিখবো বিসর্গের কারণে, বিসর্গের কারণে
আদি স্বর দীর্ঘ হয়, বিসর্গের কারণে কি হয়, আদি স্বর দীর্ঘ হয়। বুঝো নাই? দেখো এই হলো নি, বিসর্গ রব। লেখার সময় এখানে লিখতে হবে নীরব। ভালো মতো বোঝো, নি এখানে ছিল রস্বই, নীরব হয়ে গেছে দীর্ঘই। আবার দেখো যদি এমন হয় যে নি বিসর্গ রোগ হয়ে যাবে হচ্ছে নিরোগ, তাহলে দেখো এখানে নি রস্বইকার ছিল, এখানে নি হয়ে গেছে দীর্ঘইকার। আদি স্বর মানে প্রথম স্বর, যেটা শুরুর স্বরটা আর কি। একটা শব্দের শুরুর দিকের যে স্বরধ্বনি এটাকে আদি স্বর বলে। আমরা এটা শিখেছি হচ্ছে ধ্বনির পরিবর্তনে, তাই না? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। এখন বুঝতেছো সিরিয়ালি কেন ভাইয়া যাইতে বলি, এলোমেলো পড়তে কেন নিষেধ করি? সিরিয়ালি দেখবা। তোমার সামনে সব মাস্টার ক্লাস আছে মনে করো, তুমি দেখতে শুরু করছো, এখন ধৈর্য শুরু করছো কারক, এটা একটা ভেজাল, এটা করবা না। বেসিক জায়গা থেকে আস্তে আস্তে যাবা, তাহলে তোমার জন্য বেশি সুবিধা হবে। ঠিক আছে? তা আমরা শিখলাম এখানে বিসর্গের কারণে কি হয়ে যায়, আদি স্বর দীর্ঘ হয়ে যায়। এখন দেখো বিসর্গের 1 2 3 4 5, এই মোটা দাগে 5টা ফাংশনে আমরা বিসর্গ তোমাকে কভার করে দিলাম। এখন আসো একটু দ্রুত আগায় যাই, আর সামনে কেবল নিপাতনের সিদ্ধটা পড়বে, নিপাতনের সিদ্ধটা একটু বুঝাই দিব ইনশাআল্লাহ। এলে প্রাতরাশ থেকে আমরা গেছিলাম এই জায়গাতে। চলর্মি এর সন্ধি বিচ্ছেদ কি? সন্ধি বিচ্ছেদ হচ্ছে চল যোগ উর্মি। চল যোগ উর্মি হচ্ছে চলর্মি। উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। উর্মি মানে কি, ঢেউ। তো এখানে বলো কোন উর্মি মানে ঢেউ? রস্ব দিয়ে উর্মি মানে ঢেউ, নাকি দীর্ঘ দিয়ে উর্মি মানে ঢেউ? রস্ব দিয়ে উর্মি হলে এটা ঢেউ হবে না, যদি দীর্ঘ দিয়ে উর্মি লেখা হয় এটার অর্থ হচ্ছে ঢেউ। তাহলে চলর্মি মানে চলমান ঢেউ, তাহলে চল যোগ উর্মি চলর্মি, এটা ভালো উত্তর। ক্লিয়ার? তারপরে আসো মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ, বই থেকে হুবহু আসছে। মনস যোগ ঈশা, মনীষা। দাবানল শব্দের সন্ধি বিচ্ছেদ, দাব যোগ আনল। আনল কোনো অর্থ হয় না, তাহলে আনল হওয়ার কারণে এটা বাদ। বা এটাতে নল, নল হওয়ার কারণে এটাও বাদ। তাহলে দুইটাকে বাদ দিয়ে দিলাম অটো। বর্জনীতিতে আসো, এখানে অনল, এখানে অনল, কিন্তু এখানে দাবা, দাবানলের সাথে দাবা খেলার কোনো সম্পর্ক নাই। তাহলে দাব যোগ অনল, দাবানল। দাবদাহ তাপ আছে যে মানে পুরো ফেলে যে অনল, তার হচ্ছে দাবানল বলা হয়, হ্যাঁ, বিস্তীর্ণ এলাকাকে। তাহলে বুঝছো বাকিগুলো কেন বাদ গেল? তোমাকে কি খুব বেশি এখানে রকেট সায়েন্সের মতো রুলস পড়ে আসতে হবে? না, দরকার নেই। কোনটি সঠিক? উদ যোগ দিন উদ্দিন, উদ যোগ দিন, দীপ যোগ লোক দিবলোক, ভব যোগ অন ভবন, পুযোগ। আচ্ছা, এখানে উদ হওয়ার কারণে এটা বাদ গেছে, দেব যোগ লোক দুলুক, এটাই ঠিক। আর বাকিগুলো দেখার দরকারই নেই। দেব যোগ লোক দুলুক। ওকে। আচ্ছা, কোন নিবেদনের সিদ্ধ সন্ধির উদাহরণ? দুষ্কর, তস্কর, নিষ্কর, সংসার। তস্কর যেটা নিবেদনের সিদ্ধ সন্ধির উদাহরণ। কেন আসো, এটা নিয়ে একটু কথা না বললেই নয়। তস্কর শব্দটাকে সন্ধি করলে তুমি যখন করবা তখন তুমি লিখবা তৎযোগ কর তস্কর। এখন কই থেকে একটা অতিরিক্ত দন্ত এসে ঢুকে পড়ে তস্কর লেখার সময়, কোনো সিস্টেম ছাড়াই। তো যেখানে কোনো সিস্টেম টিস্টেম কাজ করে না, সবকিছু এলোমেলো হয়ে যায়, মনে করো হ্যাঁ কম্পিউটারে মনে করো ভাইরাস ঢুকে বাগ দিয়ে অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলায় না, ওরকম আর কি। কোনো সিস্টেম যখন কাজ না করে, সন্ধির কোনো প্রসেসেই যখন শেয়ার না পড়ে, তখন তাকে নিপাতনের সিদ্ধ বলা হয়। নিপাতনের সিদ্ধ মানে হচ্ছে কোনো সিস্টেম সে মানবে না। এখন নিপাতনের সিদ্ধ আবার দুই রকম, একটা নিপাতনের সিদ্ধ স্বর, একটা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন। তো স্বর কোনটা, ব্যঞ্জন কোনটা, ভাই তোমাকে 1 সেকেন্ডে দেখাই দিচ্ছি। দেখো, এ হচ্ছে কুল যোগ অটা। এখন এটাকে সন্ধি করলে হবার কথা হচ্ছে কুল আটা। এটাই সিস্টেম। কেন? দেখো কুল, ল, ল সাথে অ আছে, আবার এখানে অতে অ আছে, তো দুটো অ মিললে একটা আ হয়, অর্থাৎ শব্দটা কুলাটা হবে। কিন্তু আমাদের ভাষায় এটা দাঁড়াইছে শব্দটা আলটিমেটলি উচ্চারণ কুলোটা হিসেবে। তাহলে হবার কথা ছিল কুলাটা, হয়ে গেছে কুলটা। তাইলে সিস্টেম কি মানলো? মানলো না, এটাই নিপাতনের সিদ্ধ সন্ধি। এখন কোন সন্ধির সিস্টেম ছিল এটার মধ্যে? স্বরের, এই জন্য নিপাতনের সিদ্ধ স্বর সন্ধি। বুঝছো? সেম হিয়ার, যদি একটা সন্ধি এখানে দেখো, এ হচ্ছে মার্ত আর হলো গিয়া অন্ড। এখন মার্ত আর অন্ড, মার্তর অ আর অন্ডের অ, এখানেও তো আ হবার কথা, অর্থাৎ কথাটা হবার কথা হচ্ছে মার্তান্ড, কিন্তু না হয়ে হয়েছে কি, হয়েছে মারতন্ড। ঠিক যেমন ধরো হচ্ছে এ হচ্ছে সার, আর এই হচ্ছে কি অঙ্গ, তো হবার কথা ছিল কি, সার আর অঙ্গ একটু একটু করলে সার অ, অঙ্গের অ, তাহলে হবার কথা ছিল হচ্ছে সা রাঙ্গ, কিন্তু কেন কেন যেন এটা হয়ে গেছে সারঙ্গ। সারঙ্গ মানে হরিণ। তাহলে এগুলো সবগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। এগুলো কোনোটাই সিস্টেম মাইনে হয় নাই, হবার কথা ছিল প্রথমটা, হয়ে গেছে দ্বিতীয়টা। এই যে দ্বিতীয়টা কিন্তু আমাদের ভাষায় চলে। কথা বুঝছো?
তাহলে যেটা হবার কথা সেটা না হয়ে যদি অন্যগুলো হয়, এটা নিপাতনের সিদ্ধ। এখানে স্বরের ফাংশন ছিল স্বরসন্ধি, ব্যঞ্জনের ফাংশন হলে ব্যঞ্জন সন্ধি হবে। যেমন এই হচ্ছে বৃহৎ আর হলো গিয়া পতি। এখন তোমাদের একটু আগে ভাইয়া শিখাইছি যে খণ্ডতর পরের ব্যঞ্জন ডাবল হয়। তাহলে বৃহস্পতি কেমনে হয় এটা? এটা তো হবার কথা ছিল এরকম, হবার কথা ছিল হচ্ছে বৃহৎপতি, বৃহৎপতি, বড় জামাই, এটা হবার কথা ছিল না? কিন্তু কেমনে কেমনে এটা উল্টা হয়ে হয়ে গেছে বৃহস্পতি। সিস্টেম মাইনে হয় নাই, এই জন্য এটা নিপাতনে সিদ্ধ। ব্যঞ্জন সন্ধি, এটা ব্যঞ্জনের ফাংশন, খণ্ডত্ব আসার সাথে ও আসবে না, এটা খণ্ডত্ব ব্লক হয়ে গেছে অটা, আর এখানে তো ব্যঞ্জন আছেই। সো আলটিমেটলি এটা ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। ঠিকই যে তস্কর, যেটা একটু আগে পড়লাম, ঠিক আছে, হয়তো কোথা থেকে একটা স আসা ঢুকে পড়ছে, তস্কর। কথা কি বুঝতে পারছো? তো যেহেতু সিস্টেম মানে নাই, অথবা বনস্পতি যদি করো, বন যুগপতি বনস্পতি, দেখো এই হলো বন আর এই হলো গিয়া পতি। আর সন্ধি লেখার সময় কেমনে কেমনে এটা এটা বন আর এটা পতি হয়ে গেছে হলো বনস্পতি। একটা যে অতিরিক্ত দন্তস্ব ব্যঞ্জন এখানে ঢুকছে, কারণ অনুমতি নিয়ে ঢুকলো, বুঝছো? তো এই যে সিস্টেম মানলো না, যদি সিস্টেম না মানে তখন তাকে নিবাতনে সিদ্ধ বলে। যদি স্বরসন্ধির সিস্টেম না মানে তখন সেটা নিপাতনে সিদ্ধ স্বর। আর যদি ব্যঞ্জনের সিস্টেম না মানে তখন সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। এই ছিল কথা। এরপরে আসো পরবর্তী অংশ নিয়ে কথা বলি। ওকে, কই ছিলাম আমরা? এখানে ছিলাম, তস্করে ছিলাম। তাহলে নিপাতনে সিদ্ধ, তাহলে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো আমরা দ্রুত আগাইতে পারবো। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? প্রৌঢ়, এটাই, এটা নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ প্রৌঢ়। এটা প্রৌঢ় হবার কথা ছিল, হয়ে গেছে প্রৌঢ়, সিস্টেম মাইনা হয় না এটা। এরপরে কোন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি নয়? নিপাতনে সিদ্ধ একাদশ বৃহস্পতি গোষ্পদ সবই নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, ষষ্ঠ যেটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন নয়, সযুক্ত, এটা প্রপার সিস্টেম মেনে হয়েছে। ভাই তোমাদের যখন সন্ধির ক্লাসগুলো হবে, ম্যারাথন গুলো হবে, অফলাইন যখন হবে, বিশেষ করে ম্যারাথনে এগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেইলি আলোচনা করার সুযোগ হবে, কোনটা একদম সবগুলো একত্র করে করে লিখে দিব। চতুষ্কোণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? একটু আগে আমরা পড়ে আসলাম, চতুর্যোগ কোণ, চতুর্পরে বিসর্গ থাকবে, তাই না? এ হলো চতুষ্কোণ। এরপরে সতীশ, সতী যোগ ইস। এখন দেখো, সতীর পরে এখানে এটা এটা দুইটা হচ্ছে রস্বই দিয়ে, এই দুইটা দীর্ঘই দিয়ে, এখানে সতীর দন্ত রস্বই দিয়ে, তো সতী রস্বই দিয়ে হয় না, এটা বাদ। আর এই ইস শব্দের অর্থ হচ্ছে ইস, কি ঠান্ডা, ইস কইছে তোরে, তুই বেশি জানোস, এই অর্থের ইস। আর সতীর শব্দের যে ইস, এটা হবে হলে এই ইস। এই ইস শব্দের অর্থ হচ্ছে বড় অর্থে, বুঝতে পারছো? শক্তিশালী অর্থে, ওটা ঈশ্বর শব্দের কাছাকাছি বা এই টাইপের একটা অর্থ মিন করে। তাহলে এই দুই ইস অটো শেষ। আর এখানে ইস আছে, বাট সতী রস্বইকার হওয়ার কারণে এটা বাদ, তাহলে এটা হলো উত্তর। বুঝলো এটাই উত্তর, তুমি না বুঝলো এটাই উত্তর। ঠিক আছে, কারণ সতী মানে রস্বইকার দেওয়া হয় না। সংস্কৃত নারীবাচক শব্দে দীর্ঘইকার বহাল আছে, মনে রাখবা। সংস্কৃত নারীবাচক শব্দে কি আছে? দীর্ঘইকার বহাল আছে। এ হচ্ছে জননী, এ হচ্ছে সতী, এ হচ্ছে নারী, এ হচ্ছে কুমারী, বুঝছো? মনে রাখো এগুলো, বানানের রুলে আরো এগুলো কত আলোচনা হবে, তোমাদেরকে একবারে ওস্তাদ বানায় ছেড়ে দিব, বুঝতে পারছো? উদ্ভাসের ছেলেপেলেরা যত বেশি পায়, এটা অলরেডি প্রমাণিত, অন্য কোথাও ছেলেপেলেরা এত বেশি পায় না। কারণ তুমি প্রায় 160-70টা মাস্টার ক্লাস পাচ্ছ। তো মাস্টার ক্লাস গুলোর এভারেজ লেন্থ 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। আমি যদি 1 ঘন্টাও ধরি, তাহলে লেন্থ কত এগুলোর? 160 ঘন্টা বা 170 ঘন্টা। আচ্ছা, তুমি ম্যারাথন পাচ্ছ আহ প্রতি লেকচারে। আমার বাংলা নিয়ে যদি বলি, আমি বাংলা তো তোমরা 15 লেকচার পাবা, জিকে ইংলিশ তার থেকে আরো 1-2টা করে বেশি পাবা। তো 15টা করে যদি ধরলাম, তো প্রতিটা ম্যারাথনে তোমরা সাধারণত অফলাইনে ডাবল পাবা। অফলাইনে 2 থেকে 2.5 ঘন্টা হবে, আর ম্যারাথন হবে ধরো 5 ঘন্টা মিনিমাম। এটা 3-3 6 ঘন্টা ধরতে পারো, আমি 5 ঘন্টা ধরলাম। তাহলে 5-15 কত? 75। তো 5-15 75 ঘন্টার তুমি ম্যারাথন পাচ্ছ, শুধু বাংলার কথা বলছি। আর যে কে ইংলিশে সেটা আর একটু বেশি হবে, ধরো 80 ঘন্টা করে। তো 80 80 160, এখানে 75, দেখো কত হচ্ছে। এরপরে অফলাইন ক্লাস থাকবেই তোমার জন্য। তাহলে এক একটা টপিককে তুমি মাস্টার ক্লাসে শিখতেছো, ম্যারাথনে শিখবা, অফলাইনে শিখবা। এরপরে যদি অফলাইনে ক্লাসে বুঝতে না পারো, যে ভাইয়া ক্লাস নিতে যাবে, ক্লাসের শেষে আয়সা তাকে বলবা যে ভাইয়া এই জায়গাটা আমার ক্লিয়ার না, বা এখানে আমার কিছু প্রশ্ন আছে আমি লিখে নিয়ে আসছি, একটু আমাকে দেখাই দেন। তারপরে ওই ভাই আবার তোমাকে ওখানে হেল্প করবে।
তাহলে তুমি কিন্তু এটা চতুর্মুখী শিক্ষার উপরে আসো, বুঝছো? 3 ধরনের ক্লাস: মাস্টার ক্লাস, ম্যারাথন ক্লাস, অফলাইন ক্লাস। 3 লেভেলের ক্লাস, একটা টপিককে 3 জায়গায় 3 ভাবে পড়ানো হচ্ছে। এখানে তোমাকে পড়াচ্ছি বিগত বছরের প্রশ্নের আলোকে যতটুকু দেখাই দেওয়ার দরকার বেসিক ধরে ধরে দেখাই দিচ্ছি, প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। আর ম্যারাথনে বেসিক টু অ্যাডভান্স, বেসিক থেকে শুরু করবো, অ্যাডভান্স লেভেলে যাবো আস্তে আস্তে। আর অফলাইনে অ্যাজ ইউজুয়াল যেভাবে ক্লাস হয় সেভাবে যাবে। ভাইয়েরা গ্রুমিং করে করে রেডি হচ্ছে, সবাই আমরা বসে বসে সপ্তাহে 1 দিন 2 দিন করে 2-3 ঘন্টা করে করে গ্রুমিং করতেছি লেকচার গুলো নিয়ে, কিভাবে আরো ভালো করা যায়। সবাই সবার সাথে শেয়ারিং কেয়ারিং করতেছি। কেন? তুমি যেন বেশি পাও। কথা বোঝা গেছে? সো উদ্ভাসের স্টুডেন্ট যারা তারা আসলে বেশি পায়, এটা প্রমাণিত সত্য। তুমি, তোমার বন্ধুরা একদম নির্ভাবনায় আমাদের উপরে ভরসা রাখতে পারো। ওকে, তারপরে আসো অন্তরঙ্গ। এটার সন্ধি বিচ্ছেদ কি হবে? অন্তযোগ রঙ্গ, অন্তযোগ রঙ্গ, অন্তযোগ অঙ্গ, অন্তযোগ অঙ্গ। অন্তরঙ্গ বললে প্রথমত ধরে নাও ওখানে রঙ্গের কোনো সম্পর্ক নাই। রঙ্গ মানে রঙ্গ তামাশা, তো অন্তরঙ্গ মানে ঘনিষ্ঠতা, দুই অঙ্গ কাছাকাছি হয়ে যাওয়া। তো দুই অঙ্গ কাছাকাছি হয়ে যাওয়ার সাথে রঙ্গ তামাশার সম্পর্ক কি? তাহলে রঙ্গ তামাশা বাদ দিয়ে দিলাম, আবার দুষ্টমি বুঝবা না, তুমি খারাপ হয়ে গেছো। তাহলে এটা বাদ, রঙ্গ রঙ্গ বাদ দিয়ে দিলাম। তাহলে অঙ্গ অঙ্গ দেওয়া হবে। আচ্ছা, প্রথম অঙ্গ দিয়ে হবে না, কারণ এখানে বিসর্গ নাই, তাই এটা রজত বিসর্গের সিস্টেম। কারণ তোমাকে কি করতে হবে, ওই বিসর্গকে রত রূপান্তর করছে, তাহলে অন্তযোগ অঙ্গ অন্তরঙ্গ, এটা হচ্ছে মামলা। তাহলে কিভাবে সলভ করলাম বুঝছো? সিম্পল কেস। কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয় নাই? শরৎচন্দ্র, জগৎমোহন চলৎ চুক্তি তত্ত্বাবধায়ক। শরৎচন্দ্র, শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র, এটা তো লঙ্ঘিত হয়েছে, চ চ হবার কথা। জগৎমোহন তো ভুল দেখাই যাচ্ছে, চলৎ শক্তিটা ঠিক আছে, সিস্টেম এখানে লঙ্ঘিত হয় না, বাকি সবগুলো ভুল, মানে লঙ্ঘিত হয়েছে আর কি। হ্যাঁ, এরপরে জাত্য বিমান শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে জাতিযোগ্য অভিমান, প্রথমটাই ঠিক। যোগ্য, যজদং ন, এটা এটা তোমরা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের চ্যাপ্টার যখন দেখাবো তখন বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? আবার তো মনে রেখে দাও। এরপরে হচ্ছে উড্ডীয়মান, এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ওত যোগ ডীয়মান। আমরা কিছুক্ষণ আগে তোমাদের ভাই দেখাইছি যে খণ্ডতর পরে যে ব্যঞ্জনটা থাকবে সেটা ডাবল হবে। তাহলে উড্ড, উড্ডি, উড্ডীয় এসব কোনো কিছুই না, ওত যোগ ডীয়মান, উড্ডীয়মান, মামলা ওটাই। কথা বুঝতে পারছো? আবার ওত যোগ দিন, যদি এখন ধরো উড্ডীয়মান আসলো না, আসলো হচ্ছে উড্ডিন, তখন কি লিখবা? তখন লিখবা হচ্ছে উত আর হচ্ছে ডিন, উড্ডিন। ওকে, এরপরে তৃষ্ণার্ত, এর সঠিক সন্ধি বিচ্ছেদ তৃষ্ণা যোগ ঋত। আর্ত যেটা সেটা ভুল, তৃষ্ণা যোগ ঋত এটা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। বাগাড়ম্বর, কথা অনেক বড় বড় বলি দেওয়া আর কি, মনে করো কথার মার পেছে মানুষকে ফালাই দেওয়া, বা চাপাবাজি করা, বা হচ্ছে তুমি করলা 5% বুঝাইলে 55%, বড় কথা বলে এটা বলা হয় বাগাড়ম্বর। ঠিক আছে? তাহলে বাক যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। বাঘ কই আছে? এই দুই জায়গায় বাঘ আছে, এই জন্য এটা বাদ। এখানেও বাঘ আছে, এখানেও বাঘ আছে, কিন্তু এখানে অম্বর শব্দের অর্থ পোশাক বা আকাশ। দেখো তুমি অর্থ পারলে তোমার আটকাতে পারবে না কেউ। অম্বর মানে পোশাকও হয়, অম্বর মানে আকাশও হয়। আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে তোমার অম্বর। আবার সংস্কৃতে দেখবা নীলাম্বর পীতাম্বর, আবার রং অর্থে ব্যবহার হচ্ছে, বা পোশাক অর্থে ব্যবহার হচ্ছে ওই জায়গায় কথাটা। হ্যাঁ, নীল অম্বর যার, পীত অম্বর যার, পীতাম্বর, বুঝছো? এখানে আবার কালার বা পোশাক অর্থে ব্যবহার হয়। আবার অম্বর মানে আকাশও। তো এখন আমি বলছি যে বাগাড়ম্বর মানে হচ্ছে কথার বাড়াবাড়ি আর কি। হ্যাঁ, বড় ধরনের বক্তব্য দেওয়া কাজের বেলায় নাই। কিছু আছে না, কথার বেলায় একদম সবার আগে উল্টে পাঠায় দিচ্ছে, কাজের বেলায় ফিরলে এদেরকে তুমি পাবা না। এই এদের কথাবার্তা এদের বলে বাগাড়ম্বর। বাক যোগ আড়ম্বর, তাহলে বাক মানে কথা, আড়ম্বর মানে বাড়াবাড়ি, বেশি বেশি। ওকে, তারপরে আসো অন্যান্য। কোন ধরনের সন্ধির উদাহরণ? বিসর্গ, ব্যঞ্জন, স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ সন্ধি, অন্য যোগ অন্য, অন্যান্য নিপাতনের সিদ্ধ। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি? শয়ন, নয়ন, সারঙ্গ, নায়ক। সারঙ্গ, কারণ আমরা একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে তোমার এ হলো সার, আর হচ্ছে অঙ্গ, হবার কথা ছিল হচ্ছে কি সারাঙ্গ, না হয়ে হয়ে গেছে সারঙ্গ। এটা হরিণ শব্দের সমার্থক। আর শয়ন, নয়ন, নায়ক সব ঠিক আছে। এগুলো স্বরসন্ধির একটা রুলস আছে, দেখবা আমি তোমাকে এখানে সংক্ষেপে দেখাই দিই। হ্যাঁ, যে যে এ কার থাকলে, তারপরে ওই কার থাকলে, ও কার থাকলে, ও কার থাকলে কি হয়। তো এখানে বলা আছে যদি তোমার হচ্ছে এ থাকে তারপরে তার জন্য অন হয়, তাহলে দেখো এই নে যোগ অন সমান সমান হচ্ছে নয়ন, তাহলে অন হয়েছে। আর সন্ধির ব্যাখ্যায় কথা রাখে যদি আমি বলি তোমারে মনে করাই দিয়া, এটা হবে এরকম যে এ থাকলে সেটা হবে অয়। এবার ধ্বনিটাতে আসো,
এ থাকলে অয় হবে, তাহলে নে যোগ অন নয়ন, নয় অয় হয়েছে। দেখো এই জায়গায় একটা অয় ধ্বনি আসছে। দেখো এখানে কি আসছে, একটা অয় ধ্বনি আসছে। আচ্ছা, ঠিক নয়ন শয়ন একইভাবে হবে। আচ্ছা, এরপরে নায়ক মনে রাখবা, যদি ওই থাকে তার জন্য আয় হয়, আয়। এ থাকলে অয়, আর ওই থাকলে আয়। তাহলে কিরকম হবে, নই যোগ অক সমান সমান হলো গিয়ে নায়ক। নয় যোগ অক নায়ক, তো নায় আয়, দেখো এর মধ্যে একটা আয় ধ্বনি আছে। ঠিক, ও এবং ও যদি হয় মনে রাখবা, ও থাকলে তার জন্য হবে হচ্ছে তোমার অব। যেমন লো যোগ অন সমান সমান হয়েছে হলো তোমার লবণ, তো লব, তার মধ্যে একটা অব ধ্বনি আছে, খেয়াল করো। আর যদি সেটা ও হয়, ও, তার জন্য হবে হলো আব। তাহলে কি হবে, পৌ যোগ, আচ্ছা এটাকে ভাবুক শব্দটা সবচেয়ে সহজ, এটা দিয়ে দিয়ে দিই। তারপর হলো তোমার তাহলে ভৌ যোগ উক সমান সমান হলো গিয়ে ভাবুক, ভাবুক, ভাবুক। ভাবুকের মধ্যে কি আছে দেখো তো, আব আছে, ভাব আব। বুঝছো, এটা স্বরসন্ধির শেষ দিকে নিপাতনের সিদ্ধের আগের একটা কঠিন রুল, এটাও বলে দিলাম। দুস্থ শব্দ শরীর সন্ধি বিচ্ছেদ কোনটি, দুস্থ, দু যোগ থ, দুস্থ, এটা সবচেয়ে ভালো সন্ধি বিচ্ছেদ এখানে যেগুলো আছে। হ্যাঁ, দুস্থ, একটু খেয়াল করো, দুযোগ থ হবে, দুযোগ থ হবে, দুস্থ। তারপরে হচ্ছে তোমার প্রৌঢ় শব্দটির যথাযথ সন্ধি বিচ্ছেদ হলো প্রযোগ উড়ো, প্রযোগ উড়ো, প্রযোগ উড়ো, প্রযোগ ঔড়। প্রৌঢ় শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ, মুরব্বি, বুঝতে পারছো? প্রৌঢ় শব্দের অর্থ কি, প্রৌঢ় শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ বা মুরব্বি। তো এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রযোগ উড়ো, এটা প্রৌঢ়। এটা এরপরে প্রৌঢ় হবার কথা ছিল, হয়ে গেছে প্রৌঢ়। নিবেদনের সিদ্ধ, নিবেদনের সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি, মৃন্ময়, বৃহদর্থ, বৃহস্পতি, আমরা পড়েছি বৃহস্পতি। কথামৃত শব্দ সঠিক সন্ধি বিচ্ছেদ কথা যোগ অমৃত, এটা এটা কথা অনেক সুন্দর, নিবেদনে সিদ্ধ সন্ধি না, এটা এটা সরল সন্ধি, এবং সমাসের ক্ষেত্রে উপমিত কর্মধারয় সমাস। হিমালয় শব্দের ব্যাকরণের কোন নিয়মে গঠিত, এখানে প্রত্যয় অনুসর্গ সন্ধি উপসর্গ, মূলত এটা সমাস যুগে, সমাস এখানে নাই, তাই আমরা সন্ধি নিব, হিমযোগ আলয় হিমালয়। বাংলা শব্দে সন্ধির প্রকারভেদের ক্ষেত্রে কোনটি অসামঞ্জস্যপূর্ণ, শতেক, তিনেক, কুড়িক, আশির, আশির। কারণ বাকিগুলো ঠিক আছে, শতযোগ এক, তিন যোগ এক, কুড়ি যোগ এক, কুড়ি, কিন্তু আশির কথাটার মধ্যে এই যে র যেটা, এটা বিভক্তি। এবার আমরা বললাম যে আশির দশকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল এমন, সেক্ষেত্রে রটা এখানে বিভক্তি হিসেবে কাউন্ট হবে, মাথায় রাখবা, ভুলে গেলে চলবে না। রাজ্ঞী শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, রাজযোগ নি, রতিযোগ নি, রাজযোগ নি, রাজযোগ নি। দেখো এখানেও রাজ আছে, এখানেও রাজ আছে, তো নিব কোনটা, নিব হচ্ছে ওইটা, রাজযোগ নি। প্রকৃতি প্রত্যয় যখন তুমি পড়বা তখন এগুলো আর একটু ক্লিয়ার হবে, ভাই আগেই মনে করাই দিলাম, বুঝাই দিচ্ছি কেন, কারণ তোমাকে ধাতুটা তো বুঝাই, এই জায়গাগুলো বুঝাইতে হবে। কারণ সন্ধি থেকে যদি ভাই তোমার সাথে আমি ধাতু নিয়ে আলোচনা করা শুরু করে দিই, তাহলে তুমি বেকায়দায় পড়ে যাবা। ঠিক আছে, তুমি সন্ধির সাথে ধাতু, প্রকৃতি, প্রত্যয়, হ্যাঁ, তারপরে গুণ, বৃদ্ধি, সম্প্রসারণ, এই সমস্ত জিনিসগুলোকে কি করতে পারবা না, একসাথে তুমি রিলেট করতে পারবা না। এটা না করা আপাতত তোমার জন্য ভালো, এই জন্য বলতেছি, ওখান থেকে আসলে সহজে আবার ধরতে পারবা। যে সন্ধি ব্যাকরণের নিয়ম মানে না তাকে বলা হয় নিপাতনের সিদ্ধ। কোনটি সন্ধিজাত শব্দ, অভিযান, সংবাদ, গমন, সুলভ। সন্ধিজাত সংবাদ, কারণ সমযোগবাদ সংবাদ, আর অভিযান অভি, এটা হচ্ছে একটা শুরুতে উপসর্গ, গমন সুলভ, সু উপসর্গ না, হ্যাঁ উপসর্গ, লভের আগে সুলভ। আবার তোমার হচ্ছে গমন যেটা, এটা গমযোগন গমন, প্রকৃতি প্রত্যয় দিয়ে তৈরি হওয়া। সুতরাং এখানে ভালো উত্তর হচ্ছে সংবাদ। শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা, শিরযোগ ছেদ, শিরযোগ ছেদ, শিরশ্যোগ ছেদ, শিরযোগ উচ্ছেদ। এটা একটু খেয়াল করো, শিরশ্ছেদ শব্দের অর্থ হচ্ছে মাথা কেটে ফেলা। তো মাথা যদি কেউ কেটে ফেলে, কল্লা জবাই দিয়ে ফেলে না, দেখবা ওই যে আরবে যেটা হয় আর কি, এটা হচ্ছে শিরশ্ছেদ। তো শিরশ্ছেদের মধ্যে অতিরিক্ত একটা স ঢুকছে এই জায়গায়, বুঝছো, এটা বিসর্গের কারণে হয়েছে। তো শিরযোগ বিসর্গ, তারপরে হচ্ছে ছেদ, এই বিসর্গটা কি হয়েছে, শতে রূপান্তরিত হয়েছে। তোমাদের বলছিলাম বিসর্গ স হয়ে যায়, মনে আছে, সমানে দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, তিনটে হবে, এটা হচ্ছে ওই সিস্টেমটা। পিতৃদেশ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা, পিতৃ যোগ আদেশ। এখানে পিতৃ আছে, দেখো এই পিতা পিতা থাকার কারণে এটা ভুল প্রথমত, এখানে পিতৃ, এখানে পিতৃ, তাহলে পিতৃযোগ আদেশ, পিতৃদেশ, পিতৃযোগালয়, পিত্রালয়, কথা বুঝছো? তারপরে আসো উদ্ধত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, উদ্যোগ হত, ঋত ধত, উদ্যোগ হত, উদ্ধত। কোন পদের সন্ধি হয় না, অব্যয়।
এটা এই পদের সাপেক্ষে নেওয়া যাচ্ছে অব্যয়, কিন্তু আসলে অব্যয় পদেরও সন্ধি হয়। এটা কিরকম হয় দেখো, এই হচ্ছে তোমার, আমরা যে বলি যে কিংবা, বলি না, তো এটা সন্ধি আছে, কেম যোগ বা কিংবা আছে। আবার ক্রিয়াপদ যেটা করলাম ধরলাম এগুলোর সন্ধি হয় না মূলত। তো সন্ধি আসলে কোন পদের হয় না, এটার ফাইনাল ডিসিশন, আলটিমেট ডিসিশন দেওয়া কঠিন। যেগুলো হয় না বলা যায় সেগুলো সংকীর্ণ সেন্সে হয়। বুঝতে পারছো কথাটা? এজন্য এই প্রশ্নটা আসলে একেবারে সলিড প্রশ্ন না, তবে অপশনের আলোকে এখানে আমরা অব্যয় উত্তরটা নিতে পারছি আর কি। ক্লিয়ার? মহৈশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য, তো মহা কই আছে? মহা আছে হচ্ছে এই জায়গায়, মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য। পর্যন্ত শরীর সন্ধি বিচ্ছেদ কোনটি? পর্যন্ত মানে হচ্ছে পরিযোগন্ত পর্যন্ত, এই যে পরিযোগন্ত পর্যন্ত। প্রত্যুষ প্রতিযোগ উষ। এখন দেখো প্রতি আছে দুই জায়গায়, এখানে প্রত্যয় থাকার কারণে ভুল হয়েছে, আর এখানে উষ আছে, এখানেও উষ আছে। তো উষ মানে হচ্ছে উষা, উষা মানে হচ্ছে সকালবেলা। তো যেটা সকালবেলার উষা অর্থাৎ দীর্ঘ উ যেটা, ওটা উত্তর নিতে হবে। ছোট উত্তর নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উষা শব্দটা মূলত সংস্কৃত শব্দ এবং দীর্ঘ দিয়ে লেখা। বুঝছো? তাহলে প্রতিযোগ উষ, প্রত্যুষ, এটাই হচ্ছে বেস্ট। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বাংলা একাডেমির যে ডিকশনারি আছে, আধুনিক যে বাংলা ব্যাকরণের নিয়ম যদি খেয়াল করো, একেবারে আধুনিক নিয়মে দেখবা এটাকে এরকম করে উষা লিখে দিছে নতুন বইটা সহ। এই জন্য পুরাতন ব্যাকরণের সেন্স বাদ দিয়ে যদি তুমি একদম নতুন ব্যাকরণের সেন্স অনুযায়ী নিতে চাও, তাহলে প্রতিযোগ উষ এটা নিতে হবে এখন। একদম আধুনিক বাংলা ব্যাকরণ যেটা, সরি আধুনিক বাংলা অভিধান যেটা 2017 সালে যেটা এডিট করা হয়েছে, ওখানে দেখবো এভাবে দেওয়া। ওকে, উষা। এরপরে হচ্ছে অঙ্কুর উদ্গম, এর শরীর সন্ধি বিচ্ছেদ কোনটি? অঙ্কুর যোগ উদ্গম, অঙ্কুরোদ, অঙ্কুর, অঙ্কুর থেকে উদ্গম, এটা হচ্ছে শরীর সন্ধি বিচ্ছেদ, অঙ্কুর উদ্গম। ওকে। তারপরে জগন্নাথ, জগৎ যোগ নাথ, জগন্নাথ, জগতের যিনি নাথ তিনি জগন্নাথ। নাথ মানে এখানে মালিক, স্রষ্টা, ঈশ্বর, কর্তা, সৃষ্টিকর্তা এই অর্থে। বুঝছো? জগন্নাথ মানে হচ্ছে সৃষ্টিকর্তা অর্থে এই কথাটা ব্যবহার করা হয়, বিশেষত হিন্দু পুরাণে। জগৎ যোগ নাথ। এরপরে নিচ যোগ অন্ত, নিজন্ত, কোন সিস্টেমে হয়েছে? এটা ব্যঞ্জন সন্ধি, কারণ চর পরে এখানে দেখো হসন্ত দিয়ে রাখছে, মানে অব্লকেট, ও আসবে না। যেহেতু ও আসবে না, এটা ব্যঞ্জন সন্ধি হবে। এখন নিপাতনে সিদ্ধ স্বরও হবে কিনা দেখো তো, আরেকটা সিস্টেম আছে কিনা নিপাতনে সিদ্ধ স্বরও নেওয়া যায়? নিচ যোগ অন্ত নিজন্ত, নিচ যোগ অন্ত নিজন্ত। আচ্ছা, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি যদি আমরা এখানে একটু যদি ব্যাপারটাকে ক্লাসিফাই করি, স্বর সন্ধি নেওয়ার কি চান্স আছে? না, স্বরসন্ধি নেওয়ার চান্স নাই, কারণ এখানে নিচ চর পরে অ দিয়ে ব্লকেট, আর নিপাতনে সিদ্ধ স্বরধ্বনি বা স্বরধ্বনি দিয়ে রাখছে, সন্ধি দেয় নাই, তো এটা নেওয়ার চান্স নাই। সো ব্যঞ্জন সন্ধি যেটা, এটাই পারফেক্ট, সেটা ব্যঞ্জন সন্ধি, এটা পারফেক্ট। কথা বুঝছো? আর এটার ব্যাপারে খেয়াল রাখবা, আধুনিক বাংলা ব্যাকরণের নিয়ম এসে পেস্ট লাগাইছে, তবে এটা যেহেতু 18-19-এর কোশ্চেন, যথেষ্ট আগে হয়ে গেছে, করোনার সময়ের আগে, এখন আবার এটা রিপিট হওয়ার খুব একটা চান্স নাই, আই থিঙ্ক। ওকে। তারপরে আসো, পরস্পর কোন ধরনের সন্ধির উদাহরণ? বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি। এটা নিপাতনের সিদ্ধ সন্ধি, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন এটা। পরযোগ পর, পরস্পর অতিরিক্ত স মাঝখানে ঢুকে পড়ে। আকৃষ্ট এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? আকৃষ্ট যুক্ত, আকৃষ্ট যুক্ত, আকৃষ্ট যোগ ইষ্ট, আকৃষ্ট যুক্ত আকৃষ্ট। সো এটাই হচ্ছে ভালো উত্তর। এরপরে গবাক্ষ, গো যোগ অক্ষ কোথায় আছে? গো যোগ অক্ষ, গবাক্ষ এটা। গবাক্ষ শব্দ অর্থ গরুর চোখ, আমরা ব্যবহারই করতে ব্যবহার করি জানালা অর্থে। তারপরে প্রত্যাবর্তন, প্রতিযোগাবর্তন, প্রতিযোগাবর্তন, এই যে প্রত্যাবর্তন। নিচের কোন নির্বাচনের সিদ্ধ সন্ধি? কুলোটা, এটাই একটু আগে পরে আসছে, আমরা নির্বাচনের সিদ্ধ স্বর এটা। হ্যাঁ, অহরহ, অহ যোগ অহ, এটা অহ যোগ অহ হবে, অহ যোগ রহ হবে না। বুঝতে পারছো? অহরহ শব্দটা হবে অহ যোগ অহ। অহ মানে হচ্ছে দিন, মনে রাখবা। তো অহরহ আমরা বলি না যে সে অহরহ আমার কাছে আসে? হ্যাঁ, অহরহ আসে, মানে প্রতিদিনই আসে, সব সময়ই আসে, তার আসার কোনো টাইম টেবিল নাই, যখন পারে তখনই আসে। তাহলে অহযোগ অহ, এটাই হচ্ছে অহরহ। শুধু রটা হয়ে যাবে এখানে, কার কারণে হবে? আলটিমেটলি রটা হবে তোমার বিসর্গের কারণে, এটা রতে রূপান্তরিত হবে, দ্যাটস অল, আর কিছু না। ঘ্রাণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা আরেকটা ভেজাইলা জিনিস, কারণ এখানে তোমার হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের মামলা আছে ঘ্রাণ শব্দটার মধ্যে, বুঝছো? তো যাই হোক, এখানে এই কঠিন জিনিসে যাবো না, এটা ঘা যোগ অন, ঘ্রাণ।
তন্নি, তনু যোগ ই, তন্নি। তন্নি শব্দের অর্থ এমন মেয়ে যে চিপচিপে গঠনের, খুব বেশি মোটাসোটা না, এমন হলে তারা তন্নি বলে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা একদমই শেষ পর্যায়ে আসছি। ভালো থাকবা। আশা করি সন্ধির আলোচনায় তোমাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি। পরের লেকচারের জন্য স্বাগত। শেষ করছি। আল্লাহ হাফেজ।